নমস্কার। শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপন। আমরা সকলেই উপনীত হয়েছি আলাপন শারীর শিক্ষা প্রসঙ্গের ৮৮তম পর্বে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার। যুক্ত হয়েছেন আমাদের আজকের পর্বের মুখ্য আলোচক ডক্টর পাপান মণ্ডল মহাশয়, সহকারী অধ্যাপক শারীর শিক্ষা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন মহাবিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয় এবং আহ, বিদ্যালয়ে কর্মরত বিভিন্ন শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং সর্বোপরি আমাদের আহ, শিক্ষার্থীবৃন্দ। সকলকেই যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপনের ৮৮তম পর্ব। এই পর্বের শুরুতেই সকলকে জানিয়ে রাখি, আজকে একটি বিশেষ দিন। আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়ের মাতা গত হয়েছিলেন এবং তার আজকে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার সত্ত্বেও বাড়ির শতাধিক কর্ম থাকা সত্ত্বেও তিনি আজকে এই পর্বে উপস্থিত হয়েছেন এবং তার যে প্রারম্ভিক স্বাগত ভাষণ, তিনি সেটি গতানুগতিকভাবে আজকের দিনে উপস্থিত হয়ে তিনি সেটি দেওয়ার জন্য রাজি হয়েছেন। সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আলাপনে উপস্থিত সমস্ত সুধীবৃন্দুদের পক্ষ থেকে স্যারকে নমস্কার জানাই, প্রণাম জানাই এবং স্যারকে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। প্লিজ স্যার। নমস্কার, গুড ইভিনিং এভরিবডি। শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন সেবা ভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের নিবেদন। এই আলাপন নামক শারীর শিক্ষার এই বিষয়, যার আজকে ৮৮তম পর্ব। এই ৮৮তম পর্বে উপস্থিত বিভিন্ন মহাবিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবৃন্দ, তাদের সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানানো হচ্ছে। স্বাগত জানাই আলাপনে উপস্থিত যে সকল শিক্ষার্থী আছেন তাদের সবাইকেই। আলাপনকে যারা সমৃদ্ধ করেছেন, পূর্ববর্তী বক্তা যারা আলাপনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে একজন বিশিষ্ট শারীর শিক্ষাবিদকে আমরা পেয়েছি আলাপনের রিসোর্স পার্সন বা বক্তা হিসাবে, যিনি হচ্ছেন ডক্টর পাপান মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যাদবপুর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। হি ইজ অলসো এক্সপার্ট অফ স্পোর্টস বায়োমেকানিক্স। ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আলাপনে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনের আলাপনের যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, যে সকল এক্সপার্ট ইন ফিজিক্যাল এডুকেশন উপস্থিত আছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এবং আলাপন শুরু করতে বলছি। নমস্কার। অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে এবং সেই সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত সুধীবৃন্দ, গুণীজন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলে মিলে আন্তরিকভাবে প্রার্থনা করি স্যারের স্বর্গীয় মাতার আত্মার শান্তি কামনা করি, বিধি আত্মার শান্তি কামনা করি। তিনি না ফেরার দেশে ভালো থাকুন এবং স্যারের ওপর সর্বদা আশীর্বাদ করে যান। আমাদের সকলের উপরে তার আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনাই করি। এরপর আমরা আজকের পর্বের মুখ্য আলোচক ডক্টর পাপান মণ্ডলের সঙ্গে পরিচয় করানোর জন্য আমি অনুরোধ করব ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়কে, আয়োজককারী সম্পাদক সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপন। ডক্টর কেশবচন্দ্র গোপ স্যার, প্লিজ। নমস্কার, ধন্যবাদ মৃত্যুঞ্জয়। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপনের অধ্যক্ষ মহাশয় স্বাগত ভাষণের মাধ্যমে ৮৮তম পর্বের শুভ সূচনা হয়েছে। আমরা গত পর্বে অধ্যক্ষ মহাশয়ের মাতৃবিয়োগ হওয়ার জন্য আমরা মৌনব্রত পালন করে শ্রদ্ধা জানিয়েছি। আজকে উনি এই রকম একটি সময়ে উপস্থিত থেকে আমাদের আলাপনকে সমৃদ্ধ করার জন্য এবং সময় বার করে প্রতিটি এপিসোডের ন্যায় এই এপিসোডেও থাকার জন্য আলাপনের পক্ষ থেকে এবং শারীর শিক্ষা বিভাগের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
88তম পর্বের এই উন্মুক্ত প্ল্যাটফর্মে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় তথা বিদ্যালয় থেকে উপস্থিত যারা আছেন, যে সমস্ত শিক্ষক, কোচ, অধ্যাপক সবাইকেই আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং প্রণাম জানিয়ে আজকের যিনি মুখ্য আলোচক অধ্যাপক পাপান মণ্ডল মহাশয় সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। যদিও উনি একজন খ্যাতনামা শারীরশিক্ষাবিদ, উনি ওনার পড়াশোনা বিপিএড, এমপিএড এবং পিএইচডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন। উনি এমফিল সম্পন্ন করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। উনি সম্মানের সঙ্গে নেট জিআরএফ পাস করেছেন। ওনার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2010 সাল থেকে সম্মানের সঙ্গে অধ্যাপনা করে চলেছেন এবং আমাদের শারীরশিক্ষা বিষয়টিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রয়াস করে চলেছেন। ওনার স্পেশালাইজড স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ বায়োমেকানিক্স, ভলিবল এবং ক্রিকেট। তিনি ভলিবল এবং খোখোতে ইন্টার ইউনিভার্সিটি কোয়ালিফাই করেছেন। ইন্টার ইউনিভার্সিটিতে প্রতিনিধিত্ব করার সঙ্গে সঙ্গে উনি অফিসিয়াল হিসেবে কাবাডি এবং ভলিবলের জাতীয় স্তরের অফিসিয়াল হিসেবে নিযুক্ত করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বল্প সময়ে আমাদের নিমন্ত্রণ স্বীকার করার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার কিমতি সময় দিয়ে আমাদের এই যে উন্মুক্ত প্ল্যাটফর্ম সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপনে সশরীরে উপস্থিত থেকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামটিকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে স্যারের যে আজকের বিষয় সেই বিষয়ে আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। স্যারের আজকের যে বিষয় বেসিস অফ বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, আমি আমার ছাত্রছাত্রীদের কাছে এই দু চার কথা ওনার সম্পর্কে বলে আমার ছোট্ট এই সম্ভাষণ এখানেই সমাপ্ত করলাম। ছোট্ট এই কম সময়ের মধ্যে যেটুকু না বললেই নয়, আমি সেটুকুনি বলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি স্যারকে অনুরোধ করব ওনার যে আজকের বিষয় সেই বিষয়ে দীর্ঘায়িতভাবে আলোকপাত করার জন্য। নমস্কার। ধন্যবাদ কেশব স্যারকে এবং উপস্থিত সঞ্জয় স্যারকে দেখতে পাচ্ছি এবং আমাদের প্রিন্সিপাল স্যার যিনি আমাদের ইন্ট্রো করানোর অনুমতি দিয়েছিলেন। এবং প্রথমে আমি বলি আমি অনুরোধ করছি সবাইকেই, আমাদের মুখ্য আলোচকের বক্তব্য শুরু হচ্ছে, সবাই একটু কাইন্ডলি নিজের ভিডিও এবং অডিও মিউট করে রাখবেন প্লিজ। ধন্যবাদ স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই মঞ্চে ডাকার জন্য সমস্ত আলাপনের সদস্য এবং সেবাভারতী মহাবিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট এবং যারা আধিকারিক রয়েছেন প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। অনেক ছাত্রছাত্রীকে আমি দেখতে পেলাম এবং আমাদের কলিগরাও কেউ কেউ জয়েন করেছেন, তো প্রত্যেককে আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা আগে মৃত্যুঞ্জয় স্যারকে জানতে চাইছি, এটা কি বাইলিঙ্গুয়াল মোডে চলবে না সমস্তটা ইংলিশ হবে? না স্যার, বাইলিঙ্গুয়াল হলেই বেটার স্যার, স্টুডেন্টদের জন্য একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে। প্রথমে বললি যে আমি যে টপিকটা নিয়েছি বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসের বেসিক কি বিষয়গুলো রয়েছে, কিন্তু আমরা প্রথমে স্বীকার করিনি যে ওয়েস্ট বেঙ্গল আমাদের এখনো পর্যন্ত সেই রকম ভাবে বায়োমেকানিক্স ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্টস আমরা এখনো সেভাবে করে উঠতে পারিনি। যাই হোক, আমি একটু ধারণা যেটুকু আমার সীমিত জ্ঞান তার মধ্যে থেকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস কি, আদতে বায়োমেকানিক্সটাই বা কি, বা স্পোর্টসের সাথে সেটা কেমন রিলেশন, এবং আমরা ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসের ক্ষেত্রে আমরা কিরকম কাজ করতে পারি এবং সেটা কিরকম করে সম্ভব সেই নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আমি একটু শেয়ার করে নিচ্ছি স্ক্রিনটাকে।
উত্তরবঙ্গের বিন্দুবাবু। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, সো দিস ইজ দ্য Sir. বেসিক্স অফ বায়োমেক। হ্যাঁ হ্যাঁ, ওই হাইড বাটন একটু ক্লিক করে দিন না, হাইড অপশনটা নিচে স্টপ সেভিং আছে। থ্যাংক ইউ স্যার। বেসিক্স অফ বায়োমেকানিক্স অ্যানালিসিস ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। সো আমি প্রথমেই বলতে চাইছি যে বায়োমেকানিক্স বিষয়টা কি সেটা একটু ধারণা নেওয়া যাক। যে বায়োমেকানিক্স আমাদের বিভিন্ন রকম করে ডিফাইন করেছেন বিভিন্ন বিশারদরা, এবং তার মধ্যে এটা একটা ডেফিনেশন যে যখন আমরা কোনো মুভমেন্ট অফ লিভিং থিংস ইউজিং দ্য সায়েন্স অফ মেকানিক্স, যখন জীবন্ত কোনো কিছুর মুভমেন্ট তার সঞ্চালন সম্পর্কে আমরা জানতে চাইবো মেকানিক্সকে ব্যবহার করে, সেই বিষয়টাকে আমাদের বায়োমেকানিক্স বলা হচ্ছে। আরো অনেক রকম ডেফিনেশনস এখান থেকে আমরা বলতে পারি। This is the study regarding the structural and functions of the living things using mechanics, by using the mechanics. এখন এই মেকানিক্স বিষয়টা একটা ফিজিক্সের পার্ট, যে বিষয়টা থেকে আমাদের বায়োলজি এবং ফিজিক্স, দিস ইজ দ্য ইন্টারসেকশন সাবজেক্ট, and this is formed by the biology and physics, and this is biophysics. And biophysics, again, it has been divided into two main categories, the bioenergetics and biomechanics. And bioenergetics, this is also developed the bioelectricity and biothermodynamics. So what is bioelectricity? Actually, the bioelectricity indicates the electrical energies that have been formed or that has been generated from the living organisms. So this is regarding the study or research areas that has been it is continuing in bioelectricity. And biothermodynamics, it is very essential for the physical education and sports also, and in the daily life activities also. It is related with the temperature, the energy, the work, how it has been related, the relations between the work, energy, etc., etc. And again, the biothermodynamics is also indicates the transformations of energy from one form to another, how the energy is transformed from one form to another. Also, the change of places, the energy from one place to another. This is related with the biothermodynamics. Our main focus is on biomechanics. So actually, the bio indicates the living things, and mechanics indicates the forces and the different effects of the forces on the living bodies. So this is the biomechanics. So bio indicates the living things, যা কিছু জীবন্ত কোনো কিছু যা কিছু রয়েছে সেটাকে আমরা বায়ো ইন্ডিকেট করছি। এবং মেকানিক্স বলতে গেলে বোঝায় যে বল সম্বন্ধীয় পড়াশোনা এবং সেই বলের প্রভাবে কি কি হচ্ছে। সো বল এবং বল সম্বন্ধীয় ইফেক্ট কোনো কিছু জীবন্ত কোনো কিছুর উপরে যেটা রয়েছে সেটাকে আমরা বায়োমেকানিক্স বলছি। এখন এই বায়োমেকানিক্সকে আবার আমরা তিনটে অংশে ভাগ করতে পারছি, বা মোটামুটি সেই মূলত তিনটে অংশ, একটা হিউম্যান বায়োমেকানিক্স, অ্যানিম্যাল বায়োমেকানিক্স এন্ড প্ল্যান্ট বায়োমেকানিক্স। এখন এই হিউম্যান এবং অ্যানিম্যাল বায়োমেকানিক্সকে নিয়েই আমাদের স্পোর্টস বায়োমেকানিক্সটাকে ফর্ম করা হয়েছে। সো হোয়াট ইজ হিউম্যান বায়োমেকানিক্স? দ্যাট মিনস when the human beings is involved him or her or engaged herself or himself in particular sports activities or physical education activities or doing some exercise, then it may be called as sports, the human sports biomechanics. Like the human body, there are some sports activities where the animals joined as a participants. That means the horse riding, the horse racing, the camel racing, etc., etc. So we know that there are different types of sports where the different animals participate. So সেই ধরনের যে স্পোর্টস গুলো যেখানে রয়েছে, যেখানে হিউম্যান বডি এবং তার সাথে অ্যানিমালস বডি পারফর্ম করছে ডিফারেন্ট স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রেও আমরা হিউম্যান এবং অ্যানিমাল স্পোর্টস বায়োমেকানিক্স বলতে পারি। সিমিলারলি, অ্যাজ প্ল্যান্ট ইজ অলসো দ্য লিভিং অর্গানিজম, যখন আমরা কোনো উদ্ভিদ বা গাছগাছরা তাদের দেখতে চাইছি ফ্রম দ্য ডেভেলপমেন্ট ফ্রম দ্য এমব্রায়ো টু দ্য অ্যাডাল্ট as well as the reproductive or reproduction, then there will also the biomechanics, that is called the plant biomechanics. So উদ্ভিদ সম্বন্ধীয় বায়োমেকানিক্স, তারা কেমন করে ছোট থেকে বড় হচ্ছে, তাদের প্রজনন কি করে হচ্ছে সেটা সম্বন্ধেও পড়াশোনা কিন্তু বায়োমেকানিক্স রয়েছে, এবং তার সাথে হিউম্যান এবং অ্যানিম্যাল বায়োমেকানিক্স। শুধুমাত্র হিউম্যান বায়োমেকানিক্স যে শুধুমাত্র স্পোর্টসের উপরেই সম্বন্ধীয় সেরকম কিন্তু নাও হতে পারে। ইট ইজ উই আর কনসেন্ট্রেটেড অনলি ফর দি হিউম্যান স্পোর্টস, বাট
মানুষের শরীরে যে সমস্ত অর্গানস বা সিস্টেমস গুলো রয়েছে তার সম্বন্ধেও কিন্তু বায়োমেকানিক্স হতে পারে। ফর এক্সাম্পল বলা যেতে পারে ফ্লুইড বায়োমেকানিক্স, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধমনী বা শিরা দিয়ে রক্ত কেমন করে প্রবাহিত হচ্ছে সেটা সম্বন্ধেও কিন্তু বায়োমেকানিক্স রয়েছে। দিস ইজ কল্ড ফ্লুইড বায়োমেকানিক্স। সেটা হিউম্যান বডির ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য অ্যানিমালসের ক্ষেত্রেও রক্ত প্রবাহ কেমন করে হচ্ছে। সো ব্লাড ফ্লো, যে কি ধরনের বিষয়গুলো আমাদের রয়েছে, বার্নৌলি ইফেক্টস প্রিন্সিপালস আমরা জানি, সেগুলো কি করে হয়, সেই ইফেক্টস গুলো কিন্তু এই সময়ে কাজে লাগে। সো এই যে টোটাল একটা চিত্র, যে বায়োলজি এবং ফিজিক্স এই দুটো সাবজেক্টের একটা সম্মিলিত অংশ থেকে এসছে আমাদের বায়োফিজিক্স, এবং সেখান থেকে ভাগ হয়েছে এই টোটাল বিষয়টা। আমাদের কনসেন্ট্রেশন হলো যে হিউম্যান স্পোর্টস বায়োমেকানিক্স জায়গাটা আমাদের কি স্টাডি এবং ফিজিওলজি স্পোর্টসের ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে। এখন যেটা আমরা মেকানিক্স বুঝলাম যে দিস ইজ দ্য স্টাডি রিলেটেড উইথ দি ফোর্সেস এন্ড দ্য ডিফারেন্ট ফোর্সেস, the effects of different forces on the living things. This is the biomechanics. So mechanics হলো একটা ফিজিক্সের পার্ট যেখানে বল এবং সেই বলের যে বিভিন্ন প্রভাবগুলো হচ্ছে সেই সম্বন্ধেও কিন্তু পড়াশোনা। এখন মেকানিক্সের দুটো ব্রাঞ্চ, দি স্ট্যাটিক্স এন্ড দ্য ডাইনামিক্স। স্ট্যাটিক্স যে শুধুমাত্র একটা স্থির বস্তুকে ইন্ডিকেট করবে সেরকম বিষয় নয়। স্ট্যাটিক্স হতে পারে এমন কোনো বস্তু যার কোনো অ্যাক্সেলারেশন নেই, তার মানে তার কনস্ট্যান্ট স্পিড। সো স্ট্যাটিক্স ইন্ডিকেটস দ্য objects that is in resting condition as well as that is moving with the constant speed. That means there is no acceleration. And but in the opposite, or dynamics indicates that means there will be the acceleration. That means there is a changes of the speed. So and the dynamics, it is related with the two terms, the kinematics and kinetics. So kinematics, what is kinematics? Kinematics, it is the description of motion without any reference to force. এই কিনেমেটিক্সের জায়গাটা শুধুমাত্র মোশনকে ও বিশ্লেষণ করবে, মোশন সম্বন্ধেও কিছু বলবে, কিন্তু কোনো রকমের ফোর্সের উৎপন্ন বা ফোর্স কি কেমন করে প্রভাব পড়লো সেটা নিয়ে কোনো আলোচনা কিনেমেটিক্সে হয় না। সো কাইনেটিক্স হচ্ছে ইট ইজ দ্য স্টাডি রিলেটেড উইথ দ্য ডিফারেন্ট ফোর্সেস। সেটা হতে পারে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা সেটা হতে পারে লিনিয়ার মোশনের ক্ষেত্রে হতে পারে। সো দিস ইজ দ্য ফোর্স অর টর্ক এটসেট্রা। And kinematics holo, it is the description of the different types of motion in terms of distance, in terms of speed, in terms of velocity, in terms of acceleration, and সেটাও আমাদের লিনিয়ার এবং অ্যাঙ্গুলার ফর্মে হতে পারে। একটা বস্তু যখন মুভ করছে, একটা এক জায়গা থেকে তার স্থান পরিবর্তন হচ্ছে, সে কতটা জায়গা কভার করলো, কতটা দূরত্ব গেল, সে কত দ্রুত জায়গাতে চেঞ্জ করতে পারলো, বা তার গতিবেগ কেমন ছিল, তার অ্যাক্সিলারেশন ত্বরান্বিত কত বেগ কি, এই সম্বন্ধেও পড়াশোনা হচ্ছে kinematics এবং kinetics. So this is the brief description regarding the mechanics. Static dynamics, dynamics it is of two types, kinematics and kinetics. আচ্ছা, এই স্লাইড আমি যখন চেঞ্জ করছি, এখানে যদি কোনো জিজ্ঞাসা বা কোয়ারিজ থাকে সেখানে করা যেতে পারে, আই হ্যাভ নো প্রবলেম। এখন বিভিন্ন রেফারেন্স থেকে যে বিষয়গুলো এসছে, অ্যাকচুয়ালি দিস ইজ from the reference biomechanics যে স্টাডিগুলো হয়, সেই স্টাডিগুলোর ক্ষেত্রে রিসার্চ কনসেপ্ট from the concept of research in the field of physical education and sports, or as well as from the concept from the daily life, বিভিন্ন দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বায়োমেকানিক্সকে আমার অনেক রকম করে পড়তে পারে, রিসার্চ ওরিয়েন্টেড। এটা হতে পারে ক্লিনিক্যাল বায়োমেকানিক্যাল রিসার্চ, হতে পারে অকুপেশনাল বায়োমেকানিক্যাল রিসার্চ, হতে পারে স্পোর্টস বায়োমেকানিক্যাল রিসার্চ। সো ক্লিনিক্যাল বায়োমেকানিক্যাল রিসার্চ অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে গেট অ্যানালাইসিস, অর তার বিভিন্ন যে গেট প্যাটার্ন রয়েছে সেই সম্বন্ধীয় রিসার্চগুলো যেখানে হয়েছে গেট অ্যানালাইসিস, আর হতে পারে মাসকুলোস্কেলিটাল যে ফর্মেশন সেই সম্বন্ধীয় পড়াশোনাগুলো, মাসকুলোস্কেলিটাল ফর্মেশনগুলো ক্লিনিক্যাল বায়োমেকানিক্যাল রিসার্চে হয়। সো অকুপেশনাল রিসার্চ বলতে গেলে বোঝায় when it is the research on the people at their working environments. একজন মানুষ যখন সে তার নিজস্ব কাজ করার ক্ষেত্রে যেমন কাজ করছে, সেক্ষেত্রে অকুপেশনাল বায়োমেকানিক্স হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন বাস কন্ডাক্টর যিনি থাকেন, তিনি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে কি তার প্রবলেম? আমরা যারা স্টুডেন্ট তারা কন্টিনিউয়াসলি চেয়ারে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে রয়েছি। সো হোয়াট শুড বি দ্য actually structure of the particular things, and this is very much related with the ergonomical study. This is called ergonomics. যখন আমরা কোনো মানুষ তার কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় তাকে তার যে বডি স্ট্রাকচারকে মেনটেন করতে হয় বা পশ্চারকে মেনটেন করতে হয়, সেই সম্বন্ধে তার সুবিধা অসুবিধা বা তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, মেকানিক্যালি তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কি ধরনের কাজ করা উচিত,
দিস ইজ অকুপেশনাল বায়োমেকানিক্স। এবার আমাদের আসছে স্পোর্টস বায়োমেকানিক্স। স্পোর্টস বায়োমেকানিক্স তো আগেই আমরা বুঝলাম, যে স্পোর্টস বায়োমেকানিক্স ইট ইজ দ্য বায়োমেকানিক্স দ্যাট ইজ হোয়েন the human beings is involving in the particular type of sports activities. যখন মানুষ যখন কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছে, সে তখন কোন ধরনের বল ক্রিয়া করছে বা সেই বল ক্রিয়ার ফলে তার নিজস্ব কি কি ইফেক্ট হচ্ছে সেই সম্বন্ধে যে পড়াশোনা, সেগুলো হচ্ছে স্পোর্টস বায়োমেকানিক্স। তাহলে একজন মানুষ যখন কোনো ক্রীড়াতে অংশগ্রহণ করলো বা কোনো ব্যায়াম করছে বা কোনো ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটিস করছে, সেই সময় সে কোন ধরনের ফোর্স ক্রিয়া করলো, তার উপরে বা কোন ধরনের ফোর্স করলো, বা সেই ফোর্সের ক্রিয়ার ফলে তার কি কি ধরনের মোশনের পরিবর্তন বা মোশন রিলেটেড কি কি পরিবর্তন হলো, সেটাই হচ্ছে আমাদের স্পোর্টস বায়োমেকানিক্স সম্বন্ধীয় পড়াশোনা। সেই ধরনের রিসার্চ আমরা করতে পারি। আর একটু ইন্টারাপশন করছি স্যার, স্ক্রিনটা আরেকবার শেয়ার করবেন, স্ক্রিন শেয়ারটা অফ হয়েছে বোধহয়। হ্যাঁ, আমি সেটার জন্য হ্যান্ড রেজ করছিলাম। আচ্ছা আচ্ছা, এসছে স্ক্রিনটা বোধহয়। হ্যাঁ, স্ক্রিনটা এসছে, কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিক আছে। এসছে। ওকে। So this is the different biomechanical parts that may be considered from the research perspective. Research করার ভাবনা চিন্তা থেকে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে বায়োমেকানিক্সকে এই জায়গাগুলোতে আমরা ভাবতে পারি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। Okay, okay. So now the biomechanical analysis. This picture is from my students. He is a good javelin thrower and he got placed in Vishwabharati website meet. So this is the picture of my students. So what is biomechanical analysis? Actually, biomechanical analysis is the technique for evaluating the sports activities, that may be the activities that we perform in our daily lives, or it is the methods of analysis biomechanical parameters. From the perspective, these methods vary from that. Some analysis require very expensive equipments, some require sophisticated instruments, or it may be performed by the expert person with their keen eyes of observation. So if he or she has the correct knowledge regarding the techniques or activities, he can judge or he can evaluate the particular quality of the execution of the particular movement in terms of biomechanical parameters. So this is the biomechanical analysis is nothing but you have to analyze the particular movements or activities on the basis of some biomechanical principles. We know that there are different types of principles are there. The principles may be the principles of application of force, principles of leverage, principles of projectile motion, the on the basis of Newton laws, etc., etc. So when we want to analyze the particular movements or particular activities, you have to analyze the particular movements on the basis of mechanical laws and principles. So what are the purposes of doing biomechanical analysis? আমরা বিভিন্ন ধরনের biomechanical analysis এর যে উদ্দেশ্য সেটা আমরা কি আমরা জানি, যখন আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট করি, হতে পারে এটা ভলিবল আন্ডারআর্ম পাস, হতে পারে এটা ক্রিকেটের বোলিং, হতে পারে এটা বাস্কেটবলের লেআপ শট, হতে পারে আমাদের হাই জাম্প টেকনিক্স, যখন আমরা করি সেই অ্যাক্টিভিটিগুলো আদতে কিন্তু অনেকগুলো ছোট ছোট মুভমেন্টের একটা সম্মিলিত ফল। তাহলে সেই যখন when you consider the particular types of movements, it may be the different types of skill for the different types of sports, underarm pass, the layup shot, the high jump, etc., etc. So every type of activities or every type of technique are the combination of different types of short movement elements. If you do the biomechanical analysis, যখন আমরা biomechanical analysis করব, it will help us to understand the basic movement elements. That means how the total movement has been formed by the combination of these particular movements. তাহলে প্রত্যেকটা যে একটা টেকনিককে আমরা ছোট ছোট তার পার্টে আমরা ভেঙে ফেলতে পারি, সেই ভেঙে ফেলার কারণ বুঝতে যাওয়ার জন্য বায়োমেকানিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন রয়েছে।
নাও সেই প্রত্যেকটা ফেজের কিন্তু একটা নির্দিষ্ট রোল আছে বা তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সে টোটাল স্কিলটাকে পারফর্ম করার জন্য। এটা যখন আমরা হোয়াট ইজ দ্য রোল অফ স্টান্স ইন এক্সিকিউটিং দ্য আন্ডারআর্ম পাস, হোয়াট ইজ দ্য রোল অফ এক্সিকিউটিং দ্য পার্টিকুলার স্কিল, হোয়াট ইজ দ্য রোল অফ ফলো থ্রু, এরকম যদি আমরা প্রত্যেকটা ছোট ছোট পার্টে ভেবে নিই যে তাদের গুরুত্বটা কোথায়, যে কিভাবে আমরা করতে পারি, সেই জায়গাটা কিন্তু বোঝার জন্য। সো দিস ইজ দ্য how to understand the relative importance of the particular part or elementary part, you have to do the biomechanical analysis. Or what are the particular role of this particular, you have to do the biomechanical analysis. By doing this, you will be able to organize the teaching stages. That means simple to complex. যখন আমরা স্কিলটা একটা ভেবে নিই যে হাই জাম্প একটা কঠিন স্কিল, তাকে করার জন্য অ্যাপ্রোচ, টেক অফ, ফ্লাইট, ল্যান্ডিং, তখন টিচিং স্টেজটা কেমন হওয়া উচিত, কোনটা শেখানোর পরে কোন বিষয়টা আমি শেখাতে যাব, সেটা বোঝার জন্য কিন্তু বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে। এখন বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসের সব থেকে মেজর ইম্পর্টেন্স হলো টু আইডেন্টিফাই দ্য ফল্টস, টু লোকেশন অফ দ্য ফল্টস অ্যান্ড টু মিনিমাইজ দ্য ফল্টস অর টু প্রোভাইড দ্য সাজেশনস ফর রেকটিফাইং দোজ ফল্টস। একটা স্কিল যখন এক্সিকিউট করি, সেই এক্সিকিউট করার সময় কি কি ভুল করতে পারে একজন অ্যাথলিট, কি কি ভুল করছে, সেই ভুল কোথায় হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে, এবং সেই ভুলটাকে শোধরানোর জন্য তাকে কি কি সাজেশন দেওয়া যেতে পারে, সেটা কিন্তু বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই সম্ভব হয়। এন্ড দিস ইজ দ্য প্রাইম ইম্পর্টেন্স অফ ডুইং দ্য বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস। দিস ইজ আইডেন্টিফাইং দ্য ফল্টস, লোকেশন অফ দ্য ফল্টস, মিনিমাইজিং দ্য ফল্টস, অর প্রোভাইডিং দ্য ফিডব্যাক অর সাজেশন ফর রেকটিফাইং দোজ এরর অর ফল্ট। এখন একজন অ্যাথলিট যখন সে বাস্কেটবল লেআপ শিখতে যাচ্ছে, তাহলে সেই লেআপ শটটা যদি আমি অ্যানালাইসিস করে বলতে পারি যে তার কোন জায়গাটা ভুল হচ্ছে, তার কি বল 2.5 অ্যাপ্রোচে কোনো কিছু ভুল আছে, তার শুটিং অ্যাঙ্গেলে কি কোনো কিছু ভুল আছে, সে যখন জাম্প করছে বা টেক অফ করছে সেই জায়গায় কিছু ভুল আছে, তাহলে সেই কোন জায়গাতে ভুলটা হচ্ছে সেই ভুলটা ধরার জন্য বা ভুলটা কেমন করে শোধরানো যায় তার জন্য কিন্তু ফিডব্যাকের প্রয়োজন রয়েছে। আর সেই ফিডব্যাকটা সম্ভব only by doing the biomechanical analysis. The second most important is that when you will do some biomechanical analysis on the particular technique or skill, you will be able to give some quantitative data regarding the execution of the particular movements. What is quantitative data? Suppose you are doing the layup shot. So layup shot means how much or how long you are covering by your approach. যখন আমি অ্যাপ্রোচ নিচ্ছি 2.5 স্টেপ যে অ্যাপ্রোচ নিই, কতটা আমি ডিস্টেন্স কভার করছি, হাউ ফার ইউ আর জাম্পিং, কতটা আমি জাম্প করছি, বা তার অ্যাঙ্গেল কতটা, কোন অ্যাঙ্গেল আমি বলটাকে রিলিজ করছি। সো অ্যাঙ্গেল, ডিস্টেন্স, রিলিজ ভেলোসিটি, দিস আর দ্য কোয়ান্টিটেটিভ ডাটা। মানে সেই ডাটাগুলোকে আমি একটা নিউমেরিক ফিগারে বলতে পারছি যে তোমার অ্যাপ্রোচ লেন্থ হতো 2.5 মিটার, তুমি 55 সেন্টিমিটার 55 সেন্টিমিটার জাম্প করলে, তোমার রিলিজ ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড, তোমার অ্যাঙ্গেল ছিল এই সময়টা 30 ডিগ্রি। সো যখন আমি সেই ডেটাগুলোকে বলতে পারছি, সেটাই কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা আমি বলতে পারবো। তাছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়, খালি চোখে দেখে বা কোনো কিছু না করে কখনোই তুমি তোমার পারফরমেন্সকে বলতে পারবে না কোয়ান্টিটেটিভলি যে আমি এই বিষয়গুলোকে করেছিলাম। এই সবগুলো করার পরে আমি মুভমেন্টসটাকে ছোট ছোট পার্টে ভাঙলাম, সেই মুভমেন্টের ইম্পর্টেন্স বললাম, সে কোন জায়গায় ভুল করলো সেটা বলতে পারলাম, তার কোয়ান্টিটিভ ডেটাগুলো বলতে পারলাম। এই সবগুলো বলার পরে a biomechanist, a coach, a teacher will be able to tell him the future possibilities for improvement. তার ভবিষ্যতে তার কি কি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সে এই বিষয়গুলো কিন্তু বলতে পারবে। These are the prime importance of doing the biomechanical analysis. Now, so the general skills, how we can do the biomechanical analysis. Actually, this is the technique. This depends on the techniques, which techniques you want to analyze, and this is vary from man to man. যে আমরা কেমন করে করবো একটা চেঞ্জ হতে পারে, টেকনিক টু টেকনিক চেঞ্জ হতে পারে। কোনো অ্যানালাইসিসের জন্য ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্টসের দরকার হয় বা সফিস্টিকেটেড ইকুইপমেন্টসের দরকার হয়, বা কোনো অ্যানালাইসিসের জন্য আ কোচ ইজ সাফিসিয়েন্ট who have the tremendous knowledge regarding the ideal technique of the particular skill. যখন একটা সে কোচ যদি একটা স্কিল বা টেকনিক সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকে, সে কিন্তু অ্যানালাইসিস করে ফেলতে পারবে। এখন যাই করুক না কেন, there are some definite steps of doing the biomechanical analysis. First of all, you have to break down the total movement
into some smaller movements or simple movements. যখন আমরা কোনো বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস করতে যাব, একটা টোটাল মুভমেন্টকে না ভেবে সেই মুভমেন্টের কতগুলো ইম্পর্টেন্ট ছোট ছোট পার্ট করে ভেঙে নিতে হবে। সেই পার্টগুলোকে নিয়ে ইউ হ্যাভ টু নাও এক্সপ্লেন, এবং সেই প্রত্যেকটা পার্টকে এবার এক্সপ্লেনেশনের জায়গায় যেতে হবে। সেই মুভমেন্টে কেমন করে আমি এক্সপ্লেন করবো, ডেসক্রিপশন অফ সাচ মুভমেন্টস, প্রত্যেকটা মুভমেন্টকে আমাকে এবার এক্সপ্লেন করতে হবে। হাউ উইল ইউ এক্সপ্লেন দ্য পার্টিকুলার মুভমেন্টস? অন দ্য বেসিস অফ মেকানিক্যাল প্রিন্সিপালস। সেই প্রিন্সিপালস এর উপরে বেস করে আমাকে এবার সেগুলোকে ভাবতে হবে। তো যখনই কোনো মুভমেন্টকে আমি অ্যানালাইসিস করতে যাব, সেই মুভমেন্টকে কতগুলো ছোট ছোট পার্টে আমাকে ভেঙে নিতে হবে। হতে পারে সেটা স্টান্স, হতে পারে সেটা এক্সিকিউশন, হতে পারে সেটা ফলো থ্রু। এবার সেই স্টান্স, এক্সিকিউশন, ফলো থ্রু বা তার যদি স্পেসিফিক কোনো মুভমেন্টস এর নাম থাকে, তো সেই অনুযায়ী সেই মুভমেন্টগুলোকে ডেসক্রিপশন মানে ইউ হ্যাভ টু ডেসক্রাইব, সেগুলোকে বর্ণনা করতে হবে। কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ মেকানিক্যাল প্রিন্সিপালস। সেই মেকানিক্যাল প্রিন্সিপালস এর উপর ভিত্তি করে কতগুলো মেকানিক, ফর এক্সাম্পল মেকানিক্যাল প্রিন্সিপাল কি কি হতে পারে আগেই বললাম। ল অফ ইনার্শিয়া হতে পারে, নিউটন লজ হতে পারে, প্রিন্সিপালস অফ লিভারেজ হতে পারে, অ্যাপ্লিকেশন অফ ফোর্স হতে পারে, লজ অফ মোমেন্টাম হতে পারে। এই যে বিভিন্ন লজ গুলো বা বিভিন্ন প্রিন্সিপালস গুলো রয়েছে, সেই প্রিন্সিপালস এবং লজ এর উপর ভিত্তি করে এখন এই সমস্ত মুভমেন্টস গুলোকে আমাকে ভাবতে হবে যে সেটা কি এবং কেন, কেন পরিবর্তন হলো, কি ধরনের ফোর্স ওর মধ্যে এলো, সেইগুলোকে উই হ্যাভ টু ডেসক্রাইব অ্যাকর্ডিং টু দি ডিফারেন্ট লজ অ্যান্ড প্রিন্সিপালস অফ মেকানিক্স। এখন আমরা জানি যে ডিফারেন্ট স্পোর্টস, কতগুলো আমাদের স্পোর্টস আছে যেগুলোকে আমরা সহজে স্টান্স, এক্সিকিউশন এবং ফলো থ্রু বলে ফেলি। সো উই নো দ্যাট ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস or sports skills or sports technique we know we will learn by doing the stance phase, by execution phase or the follow through phase. আমরা এইভাবে গেমগুলো যদি আমরা শিখতে চাই আন্ডারআর্ম পাস, বা শিখতে চাই ক্রিকেটের কোনো ব্যাটিং টেকনিক, হতে পারে ফ্রন্ট ফুট ড্রাইভ, হতে পারে ব্যাক ফুট ড্রাইভ, হতে পারে যাই বলি না কেন, সেগুলো স্টান্স, এক্সিকিউশন বা ফলো থ্রু। আর যদি সেই স্টান্স, এক্সিকিউশন, ফলো থ্রু আমাদের লেখা সম্ভব না হয়, if you don't break the particular activities, we have to think the smaller part of the activities. So we know the preparatory part, the main part and the follow through. We can do the analysis by taking these particular parts, the preparatory, main part and the follow through. Now if you consider what are the mechanical purpose of doing stance phase, what are the mechanical purpose of executing that particular movements, what is the mechanical purpose of follow through? The stance phase, for each and every activities or for each and every technique or skill execution, the prime importance of stance phase is to acquisitions of balanced position or unbalanced positions for executing the particular the main activity. যে কোনো স্টান্স ফেজের উদ্দেশ্য হতে পারে ব্যালেন্স পাওয়া বা ব্যালেন্সটাকে নষ্ট করা, যাতে আমরা এক্সিকিউশনটাকে আমরা ঠিকঠাক করতে পারি। দিস ইজ দ্য স্টান্স ফেজের হচ্ছে মেকানিক্যাল পারপাস। মেন পার্টের উদ্দেশ্য হলো প্রত্যেকটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে টু এক্সিকিউট দ্য স্কিল প্রপারলি, এবং এই মেন পার্ট, প্রত্যেকটা স্কিলের মেন পার্টের একটাই উদ্দেশ্য হচ্ছে ফোর্স অ্যাপ্লিকেশন। আমরা যদি ভেবে নিই যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফোর্স for doing the main part, that means in execution phase we know there are 4 applications of force. যেটা আমরা প্রিন্সিপালস ধরে নিই যে প্রিন্সিপালস অ্যাপ্লিকেশন অফ ফোর্স আমরা সমস্ত অ্যাক্টিভিটি গুলো যদি ভেবে নিতে পারি, একটা হতে পারে নির্দিষ্ট দিকে, সে কোনো বস্তুকে, কোনো স্পোর্টসের ক্ষেত্রে সে নির্দিষ্ট দিকে পাঠানো, হতে পারে একটা নির্দিষ্ট পরিমাণে বল দেওয়া, হতে পারে একটা নির্দিষ্ট জায়গায় বলটাকে প্রেরণ করা, আর হতে পারে একটা নির্দিষ্ট সময় ধরে প্রেরণ করা। সো in execution of all the activities or in execution of the all techniques, there are 4 principles application of force: the time, how long you are applying the force; the direction, in which direction you are applying the force; the line of action or the point of application, and the last one is magnitude. So magnitude, line of applying force, the direction in which you are applying the particular force, and the point of application. These applications of force or regarding principles regarding this application of force will help you to execute the skill according to the objective of execution of the particular technique. যখন আমরা ক্রিকেটে বলটা করতে যাই, সেক্ষেত্রে এক্সিকিউশন কি না, ম্যাক্সিমাম ফোর্স ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু ইনক্রিজ ইউর রিলিজ ভেলোসিটি। সেক্ষেত্রে ফোর্সের ডাইরেকশন ঠিক রাখতে হবে। একজন বোলার বল করছে, তাহলে একজন বোলার যে যখন বল করে, সে বল ক্ষেত্রে তার ডাইরেকশন, তার লাইন এবং ম্যাগনিটিউড, কতটা জোরে বল
কতটা ফোর্স বলটার মধ্যে দিতে পারলো, রিলিজ করতে পারলো কত জোরে, বলটার ডাইরেকশন কোন দিকে নিল, এবং লাইন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স কোন দিকে করতে পারলো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ অ্যাপ্লাইং ফোর্স। এবং যখন কোনো এক্সিকিউশন পার্টে কিন্তু এই প্রিন্সিপালস অ্যাপ্লিকেশন ফোর্সটাই বেশি করে আমাদের কাজে লাগে। এখন ফলো থ্রু পার্টের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল পারপাসেস? ফলো থ্রু পার্টের ক্ষেত্রে মেকানিক্যাল পারপাস হলো টু রিগেন দ্য ইনার্শিয়া, ইনার্শিয়াটাকে মেনটেন করা, হতে পারে সেটা রেস্টিং কন্ডিশন, হতে পারে সেটা মুভিং কন্ডিশন, ইনার্শিয়াটাকে মেনটেন করা। এবং এক্ষেত্রে ফলো থ্রু ক্ষেত্রে কিন্তু টেকনিকের উপর ডিপেন্ড করবে ফলো থ্রু তোমার পারপাস কি। অনেক ফলো থ্রুর পারপাস হচ্ছে ডাইরেকশন প্রোভাইড করা, বা সেটাকে আরো একটু আগিয়ে দেওয়া, মেন পার্ট যেটা এক্সিকিউট করলাম সে ফলো থ্রু পার্ট মধ্য দিয়ে আরো সেটাকে, ধরো ক্রিকেটের একটা করছি, ক্রিকেটের ফলো থ্রু উদ্দেশ্য কি ব্যাটটাকে আরো এগিয়ে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে তার উদ্দেশ্য কিন্তু আরো বেশি ফোর্সটাকে ইনক্রিজ করে দেওয়া, মেন পার্টে যা ছিল সেই ফোর্সটাকে আরো বেশি প্রভাবিত করা, সেটা হতে পারে ফলো থ্রু ক্ষেত্রে। কিন্তু জ্যাভলিন থ্রোয়ারের ক্ষেত্রে যখন আমি জ্যাভলিন থ্রো করছে, তার ফলো থ্রু বা তার রিভার্সে কি করে, সে কিন্তু তার ইনার্শিয়াটাকে স্টপ করতে চায়। তাহলে সেই ইনার্শিয়াটাকে স্টপ করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু ফলো থ্রুর ক্ষেত্রে। এক্ষেত্রে তাহলে যখন কোনো অ্যাক্টিভিটিস তার যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে পারপাস তার উপরে ডিপেন্ড করে ফলো থ্রু মেকানিক্যাল পারপাসটা কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস। যখন আমরা অ্যানালিসিস করবো প্রিপারেটরি, হাউ টু অ্যানালাইজ দ্য প্রিপারেটরি পার্ট, how to analyze the main part, or how to analyze the follow through part. Here you can see this is the stance phase, this is the execution phase, and the follow through phase from the analysis of the cricket bowling. The first one, the most left, is the stance phase, that means initial stance. The second one is the execution, that means he is now going to execute or throw the ball, and the third one is the follow through phase. These are the preparatory, main part, and follow through. Then according to the purpose of biomechanical analysis in physiology and sports, we can consider the biomechanical analysis of two types. One is qualitative analysis, another one is quantitative analysis. From the nomenclature of the particular things, the qualitative and quantitative, we can easily understand that qualitative মানে হলো যেগুলো কোনো গুণগত ব্যাপার বোঝাচ্ছে, আর কোয়ান্টিটি মানে হলো সংখ্যাগত বোঝাচ্ছে। the quality মানে হচ্ছে qualitative analysis consider the quality of execution in terms of some qualitative expression. হতে পারে খুব ভালো খেলছে, না মোটামুটি খেলছে, না ভালো পারেনি, না খারাপ হয়েছে, না মোটামুটি মাঝারি, না খুব জোরে বল করছে, না ঠিক হচ্ছে না। তাহলে এই যখন কোয়ালিটি যখন করব, কোয়ালিটিভ অ্যানালাইসিস যখন করতে চাইবো, এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কোনো একটা টেকনিক বা স্কিলকে আমরা বোঝাতে পারি। Like this, quantitative, it is very much different. When you are examining the quantitative figure of the particular movement parameters, then it is the quantitative analysis. যখন একটা কোনো মুভমেন্টকে আমরা কোয়ান্টিটিভ ফিগার দিয়ে সেই মেজারমেন্টগুলোকে করতে পারছি, সেটাকে আমরা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বলছি। কোয়ালিটিভ অ্যানালাইসিস হলো আমাদের সাবজেক্টিভ জাজমেন্ট, আর কিন্তু কোয়ান্টিটিভ অ্যানালাইসিস হলো অবজেক্টিভ জাজমেন্ট। সো অবজেক্টিভ জাজমেন্ট মানে এখানে হতে পারে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস ক্ষেত্রে কতটা জোরে সে বল করতে পারে, কোন অ্যাঙ্গেলে সে বল করেছিল, কতটা দূরে গিয়ে বলটা পড়েছিল। সো ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, angle, velocity, etc. This is the quantitative analysis. A qualitative analysis on the, this is very much subjective judgment, and it is very much applicable for the teacher, coaches, and they do their expertise. তাদের যে নিজেদের চিন্তা ভাবনা, তারা যে এক্সপার্ট, সেই তাদের অবজারভেশনের মধ্য দিয়ে এই কোয়ালিটিভ অ্যানালাইসিস গুলো করে থাকে। So this is the qualitative and quantitative. There are certain definite steps of qualitative analysis. This is very simple step. First of all, this is the preparation. Second one is observation. Third one is evaluation, and fourth one is intervention. What is preparation? Preparation means you have to be very much prepared regarding the activities. That means you have to have the definite knowledge, the vast knowledge regarding the proper characteristics or ideal technique. The ideal technique এর একটা proper characteristics কি হতে পারে সেটা তোমাকে কিন্তু জানতে হবে। So preparation is the preparing a good model, যে একটা টেকনিক বা একটা কি করে সবথেকে ভালো হতে পারে সেটা সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হবে। What is the purpose of doing the particular skill? What is the function of doing the particular movements of that skill? And what is the quality of execution? সেটাকে ভালো করে এফেক্টিভলি করতে গেলে কি কি গুণ থাকা দরকার সেই স্কিলটার প্রত্যেকটা মুভমেন্টের, সেটা কিন্তু জানতে হবে। সো প্রস্তুতি বলতে গেলে বোঝায় যে তোমাকে প্রথমে যে এক্সপার্ট নলেজ আমি ডেভেলপ করব, সেই
এক্সপার্ট নলেজটা কেমন করে হতে পারে, না একটা স্কিল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। সেই স্কিলের একটা আদর্শ ক্যারেক্টারিস্টিক্স কি, সেই স্কিলটা একটা গুড মডেল কি হতে পারে, সেই স্কিলটা বিভিন্ন পার্টের ফাংশন কি, সেই ফাংশনগুলোকে নিতে গেলে সেটা কিভাবে ভালো করে এক্সিকিউট করা যেতে পারে, এটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতির ফেজ। এই প্রস্তুতি যখন আমি জেনে ফেললাম যে একটা স্কিল কেমন হওয়া উচিত, সেই কেমন হওয়া উচিত যখন জেনে ফেললাম, তারপরে ইউ উইল বি এবল টু অবজার্ভ ইওর অ্যাথলিট, ইওর ট্রেনার অর ইওর সাবজেক্টস। যখন আমি জেনে ফেলেছি একটা আদর্শ স্কিল কেমন করে হয়, তার উদ্দেশ্য কি, কি করে করতে হয়, তখন আমি নিজে থেকেই এবার অবজার্ভ করতে পারবো। অ্যান্ড দেন আন্ডার দ্য অবজারভেশন হোয়াট উইল বি অবজার্ভ, কি আমাকে দেখতে হবে, কি দেখবে, হোয়েন উইল ইউ অবজার্ভ, আমি কখন দেখবো, এবং হাউ উইল ইউ অবজার্ভ, কেমন করে দেখবো। যখন আমার মধ্যে এক্সপার্ট, ওই টেকনিক বা স্কিলটা সম্বন্ধে আমি এক্সপার্ট হয়ে গেছি, এখন আমি অবজার্ভ করতে যাচ্ছি, সেই অবজারভেশনের মধ্য দিয়ে আমি এবার বুঝতে পারবো। কিন্তু কি দেখবে, কেমন করে দেখবে, কখন দেখবে, এই বিষয়গুলো কিন্তু অবজারভেশনে থাকবে। তাহলে সো এটা লক্ষ্য করা, একটা স্কিল যখন কেউ এক্সিকিউট করছে, এবার সেটাকে লক্ষ্য করতে হবে। কোন বেসিসে লক্ষ্য করব, না আমি জানি, আই নো what is the proper characteristics or exact characteristics of the good technique। একটা এক্সিকিউট করতে গেলে, টেকনিক এক্সিকিউট করতে গেলে তার গুড টেকনিক কি হতে পারে, বা তার মেজর ক্যারেক্টারিস্টিক্স বা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো জানার পরে আমি অবজারভেশনের মধ্যে দিয়ে যেতে পারবো। সেটাকেই বলা হচ্ছে অবজারভেশন। নাও আফটার অবজার্ভিং ইউ হ্যাভ টু ডু দ্য ইভালুয়েশন। সে এবার আমাকে ইভালুয়েশন, মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়ন করতে গেলে কি করতে হয়, ইউ হ্যাভ টু কম্পেয়ার ইউর অবজার্ভ পারফরমেন্স উইথ দি আইডিয়াল টেকনিক। আমি একটা আদর্শ টেকনিক কি হওয়া উচিত সেটা জানার পরে আমি সামনে কি দেখলাম, সেই টেকনিকটা কেমন করে বুঝলাম বা কি দেখলাম, নাও উই হ্যাভ টু কম্পেয়ার, সেটার সঙ্গে কম্পেয়ার করব। সেই কম্পেয়ার করার পরে আমি বলতে পারবো হোয়ার ইজ দ্য ফল্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ফল্ট, কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে। এটা কিন্তু যখন কম্পেয়ার করব আমার আদর্শ টেকনিকের সাথে আমি কি দেখলাম, তখন আমি বলতে পারবো যে এই জায়গাটা ভুল হচ্ছে। Intervention is nothing but providing the feedback suggestion to the athlete for improving his or her performance. Intervention কিছু না, আমি কি দেখলাম, কি হলো, কোথায় ভুল হলো, কি হলো, তার কি করা উচিত, সেটা করার পরে আমি ইন্টারভেনশনের মধ্য দিয়ে তাকে সাজেশন দিচ্ছি বা তাকে ফিডব্যাক প্রোভাইড করছি, যে এই ফিডব্যাক বা এই সাজেশন দিলে তোমার ভবিষ্যতে উন্নতি হতে পারে। সেটাকে বলা হচ্ছে ইন্টারভেনশন। তার পারফরমেন্সকে উন্নতি করার জন্য আমি এইগুলো বলছি। কোয়ান্টিটিভ অ্যানালাইসিস তো আগে একটু আলোচনা হয়েছে, যে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস হলো যে অবজেক্টিভ মেজারমেন্টস এবং কিছু মুভমেন্ট প্যারামিটারস গুলোকে কোয়ান্টিফাই করা, সংখ্যাগতভাবে বলে দেওয়া, যে একজন হাই জাম্পার সে কত জোরে অ্যাপ্রোচ নিল, কতটা দূরে, কতটা লম্বা অ্যাপ্রোচ নিল, সে কতটা অ্যাঙ্গেলে সে রিলিজ করলো, টেক অফ করলো, কতটা সে ফ্লাইট ফেজে ছিল, তার ফ্লাইট ফেজের কতটা দূরত্ব, এবং কেমন করে সে টেক অফটা করলো, বা কেমন করে মিনস মানে কোন জায়গাটা, কোন কতটা প্রেসার বা কতটা ফোর্স, টেক অফ ফোর্স কতটা ছিল, টেক অফ ভেলোসিটি কতটা ছিল, টেক অফ অ্যাঙ্গেল কতটা ছিল, ফ্লাইট করার সময় তার বডি পজিশন কেমন ছিল, কত ডিগ্রি ছিল, এইগুলো যখন বলছি সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে দিয়ে আমরা কি কি জাজ করতে পারি, দ্য ভেলোসিটিস, অ্যাক্সিলারেশন, স্পিড, দেয়ার ফোর্স, টর্ক, মোমেন্টাম, এটসেট্রা এটসেট্রা। এই প্যারামিটারগুলো যখন আমরা কোয়ান্টিফাই করে বলে দিতে পারবো কোনো মুভমেন্টের এগেনস্টে, সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এখন এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্য দিয়ে প্রথম যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ভিডিও অ্যানালাইসিস টেকনিক। এখন ভিডিও অ্যানালাইসিস ছাড়াও আরো অনেক টেকনিক আমাদের আছে, যে কি ধরনের আমরা ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্টস ইউজ করতে পারি এই বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস কোয়ান্টিটেটিভ জাজমেন্টের জন্য। হতে পারে হাই স্পিড ভিডিও ক্যামেরা, হতে পারে সিনেমাটোগ্রাফি, হতে পারে জিপিএস ট্র্যাকিং, হতে পারে মোশন অ্যানালাইসিস সফটওয়্যার, ইউজ অফ মোশন সফটওয়্যার, কম্পিউটার সিস্টেম, ফোর্স প্ল্যাটফর্ম, ট্রান্সডিউসার, প্রেসার প্ল্যাটফর্ম, ইলেকট্রোমায়োগ্রাফি, আইসোকাইনেটিক ডায়নোমিটার, অ্যাক্সেলেরোমিটার, ইলেকট্রোগোনিওমিটার, ট্রেডমিলস, রেডার গান, এটসেট্রা এটসেট্রা। এখন এইগুলো যে বিভিন্ন ইকুইপমেন্টস গুলো বলা হলো, এগুলোর সংক্ষিপ্ত ধারণা যদি এরকম করে দেওয়া যায়, যে হাই স্পিড ভিডিও ক্যামেরা, ডিজিটাইজিং কোঅর্ডিনেট, মোশন অ্যানালাইসিস সফটওয়্যার এবং কম্পিউটার সিস্টেম, এগুলো একটা টোটাল ভিডিও অ্যানালাইসিস টেকনোলজির মধ্যে পড়া যেতে পারে। এবং সিনেমাটোগ্রাফি, এটা হচ্ছে তোমার মোশন পিকচার টেকনোলজি। সিনেমাটোগ্রাফি মানে একটা টোটাল মোশনকে সেখান থেকে ব্রেক করে ছোট ফ্রেম করে কেমন করে সেটাকে অ্যানালাইসিস করবো, সেইটা হচ্ছে সিনেমাটোগ্রাফি টেকনিকের মধ্যে পড়তে পারে। এখন
জিপিএস ট্র্যাকিং বা জিপিএস মনিটরিং সিস্টেম যেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেটাও আমরা বায়োমেকানিক্সে বিভিন্ন রকম ভাবে কাজে লাগাতে পারছি জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মধ্য দিয়ে। এবং ফোর্স প্ল্যাটফর্ম, it is nothing but most of the rectangular shape হয়, and there are 4 transducer at the corners of the force plate, and transducer কি না, ফোর্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি মাপতে সাহায্য করে যে কত পরিমাণ রিঅ্যাকশন ফোর্স, গ্রাউন্ড রিঅ্যাকশন ফোর্স কতটা পরিমাণ এবং তার ডাইরেকশন। সো ফোর্স প্ল্যাটফর্ম help us to measure the amount of ground reaction force and the direction of application of that particular force. এটা ফোর্স প্ল্যাটফর্ম। ফোর্স প্ল্যাটফর্মে ট্রান্সডিউসার্স দেওয়া থাকে, যে ট্রান্সডিউসার্স গুলো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ইলেকট্রনিক ডিভাইস। ট্রান্সডিউসার বলতে কিছুই না, এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমাদের ফিজিক্যাল ফোর্স গুলোকে সেটাকে ডিজিটালি কনভার্ট করে, ইলেকট্রিক্যালি কনভার্ট করে সেগুলোকে মাপতে সাহায্য করে, কোয়ান্টিফাই করতে সাহায্য করে। সো ট্রান্সডিউসার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট হেল্পস আস টু কোয়ান্টিফাই দ্য ফিজিক্যাল ফোর্স, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে দিল সেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারছি ট্রান্সডিউসারের মধ্য দিয়ে। And again, the pressure platform and force platform is the same thing. What is the difference? The force platform help us to quantify and the direction of the ground reaction force, whereas the pressure platform help us to point of application of force. কোন জায়গায় ফোর্সটা বেশি পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে মাপতে সাহায্য করবে আমাদের প্রেসার প্ল্যাটফর্ম। Electromyography, we know what is electromyography. In electromyography, for measuring the electrical potentials against the nerve stimulation, কোন একটা পার্টিকুলার মাসেলে কি ধরনের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা কি ধরনের চেঞ্জেস আসছে সেটা যখন মাপতে পারছি সেটাকে ইলেকট্রোমায়োগ্রাফি। এখন ইলেকট্রোমায়োগ্রাফি আমাদের মেডিকেল ফিল্ডে হিসাব বেশিরভাবে ইউজ করা হয় টু জাজ দ্য ডিসফাংশনস অফ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যালস, দ্য ইলেকট্রিক্যাল মাসেলস কোঅর্ডিনেশনস এটসেট্রা, সেই ইমেজগুলো কাজে লাগাতে পারি আমরা। এখন আইসোকাইনেটিক ডায়নামোমিটার, হোয়াট ইজ ডায়নামোমিটার? না, ইট ইজ হেল্প আস টু measurements of forces. So isokinetic dynamometer হলো যে iso means তো জানি আমরা সেম, kinetic mean movement. So isokinetic dynamometer একটা external device যেটা resist the particular forces to do the movements in the intended rate of motion. তাহলে isokinetic একটা যন্ত্র, যে যন্ত্রটা কিছুটা বাধার সৃষ্টি করে, যেটা আমাদের যে রেঞ্জে মোশনটা আমরা করতে চাইছি সেই রেঞ্জেই কন্টিনিউ সেই মুভমেন্টটাকে কন্টিনিউ করে যাওয়ার জন্য। সিমিলারলি এই কোয়ান্টিটিভ বায়োমেকানিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা অ্যাক্সেলেরোমিটার ইউজ করতে পারি, যে অ্যাক্সেলেরোমিটার আমাদের ডিফারেন্ট অ্যাক্সেলারেশন গুলোকে সেন্সরের মধ্য দিয়ে মাপতে সাহায্য করবে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেলেরোমিটার। বিভিন্ন সেন্সর দেওয়া থাকে, আমরা দেখেছি যখন একজন দৌড়বিদ বা অ্যাথলিট দৌড়াচ্ছে তার গায়ে বিভিন্ন সেন্সর লাগানো রয়েছে, সেই সেন্সরগুলো মাধ্যমে আমরা তাদের কি বডি পার্টের যে কি চেঞ্জ হলো, জায়গার পরিবর্তন যেটা হচ্ছে সেটা আমাদের অ্যাক্সেলেরোমিটার। এই অ্যাক্সেলেরোমিটার আমাদের মোবাইলের গ্যাজেটের মধ্যেও থাকে, যে যার মধ্যে দিয়ে আমরা অ্যাক্সেলেরোমিটার মাপতে পারছি। ইলেকট্রোগোনিওমিটার বা এলগন, যেটাকে এলগন বলা হচ্ছে, সিম্পল গোনিওমিটার হতে পারে যেটা আমাদের বিভিন্ন জয়েন্টসের অ্যাঙ্গেলগুলোকে মাপতে, তাহলে রেঞ্জ অফ মোশন মাপতে সাহায্য করছে হচ্ছে গোনিওমিটার। এখন ইলেকট্রোগোনিওমিটার হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, যেটা ইলেকট্রিক্যালি তোমাকে সিগন্যালসের মধ্যে চেঞ্জের মধ্যে দিয়ে সেটাকে কোয়ান্টিফাই করতে সাহায্য করবে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল গোনিওমিটার। ট্রেডমিলস উই নো the walking or running patterns যদি মাপতে চাই ট্রেডমিল ব্যবহার করতে হয়। radar gun, it is used for the measuring the speed actually. So these are the different instruments and equipments used in the biomechanical analysis to quantify the particular biomechanical parameter. এই ধরনের বিভিন্ন ইকুইপমেন্টস গুলো আমাদের ব্যবহার করা হয়। এখন আমরা যেটা বিষয়টা মোস্ট ট্রেন্ডিং টেকনিক্স ইজ দ্য ভিডিও অ্যানালাইসিস। এই ভিডিও অ্যানালাইসিস টেকনিকটা কি করে হয় সেটা মোটামুটি দেখা যায়। এখানে বিভিন্ন মোশনালাইজ সফটওয়্যার তো আগে দেখলাম যে বিভিন্ন মোশনালাইজ সফটওয়্যার আমাদের ইউজ করা হয়, যে সিলিকন কোচ হতে পারে, সিলিকন কোচ প্রো হতে পারে, সিলিকন কোচ লাইভ হতে পারে, প্রো ট্রেনার, পাওয়ার ডিভিডি, কিনোভিয়া মোশনালাইজ সফটওয়্যার। দিস সফটওয়্যার, the কিনোভিয়া মোশনালাইজ সফটওয়্যার is the free software. There is also the paid version, যেটা ফ্রি সফটওয়্যার হতে পারে। পেড ভার্সন সফটওয়্যার আমাদের নিতেই পারি আমরা, যেটা আরো ভালো, তার মধ্যে ফিচার্স আসবে, অনেক বেশি ফিচার্স থাকে, সেটা কিনোভিয়া মোশনালাইজ সফটওয়্যার মধ্যে দিয়ে পড়ে। এখন this is the screen of the Kinovia particular software for doing the biomechanical and video analysis to quantify the particular movement parameters. এই Kinovia 08.24 সফটওয়্যারটা আমাদের ইউজ করা হয়েছে বা হয় আর কি। এখন এই মোশন অ্যানালিসিস বাই ইউজিং ভিডিও ইজ দ্য ট্রেন্ডিং টেকনিক। এটা সবথেকে একটা ট্রেন্ডিং টেকনিক, যেটা আমাদের ফিজিওলজিক্যাল স্পোর্টস এর ক্ষেত্রে বিভিন্ন টেকনিক এবং স্কিলগুলোকে মেজারমেন্ট করার জন্য
ইউজ করা হয়ে থাকে। এখন এই ইকুইপমেন্ট যখন আমরা ভিডিও অ্যানালাইসিস করতে চাইবো, সেই ধরনের কি কি ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্টস এর প্রয়োজন হয়। প্রথমত ভিডিও ক্যামেরা লাগে, রেকর্ডিং এন্ড স্টোরেজ ডিভাইসেস লাগবে, প্লেব্যাক সিস্টেম, ইট মে বি দ্য মনিটর অর স্ক্রিন অর প্রজেক্টর হতে পারে, ডিজিটাইজার লাগবে, প্রসেসিং অ্যানালাইসিস সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো এক্ষুনি আলোচনা করা হলো। এখন এই ভিডিও ক্যামেরা বলতে গেলে এটা একটা বিশদ ব্যাপার। ভিডিও ক্যামেরা সম্পর্কে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ভিডিও ক্যামেরা, হতে পারে এসএলআর, হতে পারে ডিএসএলআর। এখন ভিডিও ক্যামেরা যখন আমরা নিতে চাই, দেয়ার আর মেইনলি 3 কম্পোনেন্টস অফ দি ভিডিও ফটোগ্রাফি। ভিডিও টেকনিক যখন নিতে পারা যায়, 3টে বিষয়ের উপর মোটামুটি নির্ভর করে থাকে। একটা হতে পারে তার অ্যাপারচার, একটা হতে পারে তার লেন্সেস কোয়ালিটিস, একটা হতে পারে তার শাটার স্পিড, আর একটা হতে পারে আইএসও। এই 3টে বিষয়ের উপরে ডিপেন্ড করে। মেইনলি হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও। এই যার উপরে ডিপেন্ড করে ভিডিও কোয়ালিটি ডিপেন্ড করে। আইএসও মানে হলো the International Organization for Standardization. It is a number. Actually, ISO indicates the particular number that reflects the lens quality to the sensitivity to the lights. মানে একটা লেন্স কতটা সেটা লাইটের উপর কতটা সেন্সিটিভিটি, সেটাকে কোয়ান্টিফাই করার জন্য আইএসও একটা নাম্বার মাত্র। যার আইএসও যত হাই হবে, তার লাইট সেন্সিটিভিটি তত বেশি হবে, সেটা কম আলোতে আরো বেশি মানে ভালো ছবি তুলতে সক্ষম হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, দিস ইজ আইএসও। অ্যাপারচার মিন্স ইট ইজ দ্য ওপেনিং, হাউ ফার ইট ইজ ওপেন, দ্য লেন্সটা কতটা ওপেন হতে পারে, যতটা ওপেন হতে পারে লাইট ততটা এন্ট্রি পেতে পারে, সেটাকে আমরা বলছি অ্যাপারচার। শাটার স্পিড, হাউ লং আর শাটার ইজ ওপেন, কতক্ষণ সেটা ওপেন থাকছে, সেটাকে আমরা বলছি শাটার স্পিড। সো শাটার স্পিড, অ্যাপারচার অ্যান্ড আইএসও, এই 3টে বিষয় ছাড়াও আমাদের ফোকাল লেন্থ রয়েছে, টাইপ অফ লেন্স রয়েছে। টাইপ অফ লেন্স আমরা মোটামুটি যেটা বলতে পারি যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আমরা তো মোবাইল থেকে এটা জানি যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, স্ট্যান্ডার্ড লেন্সেস রয়েছে, টেলিফটো লেন্সেস রয়েছে বা ম্যাক্রো লেন্সেস রয়েছে। এখন কোন ধরনের আমার ভিডিওর প্রয়োজন, যদি অনেক দূরের ভিডিও নিতে হয় তাহলে তোমাকে টেলিফটো লেন্স ইউজ করতে হবে, সেটা মোটামুটি 400 mm পর্যন্ত লেন্স হতে পারে, যেটা কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল বেশি নিতে পারবে না। দূরে যখন হবে তখন কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলটা কমে যায়। তাহলে এই ধরনের বিভিন্ন ক্যামেরা ইউজ করার যে টেকনিক বা সেগুলো তো প্রায়শ থাকতেই হবে ফর টেকিং গুড কোয়ালিটি অফ ভিডিওস। ভিডিও ভালো নেওয়ার জন্য ক্যামেরা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর প্রসেসিং অ্যানালাইসিস সফটওয়্যার তো বিভিন্ন রকমের হয়, কিছু কিছু ফ্রি বা পেড ভার্সন সফটওয়্যার রয়েছে যেগুলোকে আমরা ইউজ করে অ্যানালাইসিস করতে পারি। এখন when you want to analyze the video analysis, there are 2 basic consideration. One may be the 2-dimensional video recording, another is 3-dimensional video recording. What is 2-dimensional? 2-dimensional means the movements is happening or movements is in a particular plane, that means single planar movements. So movement টা একটা single plane এ হচ্ছে। হ্যাঁ, yes, हेलो, की तरह यूज कर रहे थे। হ্যাঁ স্যার, আমি মিউট করে দিচ্ছি। अच्छा, আমার दिन और मौज कर रहे थे बिना थके। फिर एक एक्सपर्ट आया देखने और उसने उसके शरीर के हिस्से काट कर अलग कर रहे थे। धीरे-धीरे उसका दाहिना हाथ भी काट दिया गया। एक्सपर्ट ने चौंक कर देखा कि उसकी आंखें धुंधली होकर बिखर गई थी। So 2-dimensional analysis, it is also called a 2D analysis. 2D analysis, the movement is happening in a particular plane, a single plane. This is also called the planar movements. কিন্তু এর একটা অসুবিধা হলো আমাদের স্পোর্টস বা ফিজিওলজির ক্ষেত্রে বেশিরভাগ মুভমেন্ট গুলো কিন্তু সিঙ্গেল প্লেনে হয় না, মানে সেই মুভমেন্ট গুলো ঘুরে যায় বা মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি প্লেনে হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 2D অ্যানালাইসিসটা একটু কঠিন, সেক্ষেত্রে করা যায় না। এখন 2D অ্যানালাইসিস যখন করতে চাইবো সেক্ষেত্রে কতগুলো কনসিডারেশন উই হ্যাভ টু কনসিডার। ফার্স্ট, equipment setup, record vertical reference, record a scaling object, select an appropriate shutter speed, aperture যেটা বললাম, ensure correct lighting to the performer, select an appropriate frame rate. This is the FPS. এখন আমাদের যেটা মোবাইলে সাধারণত 24 fps বা আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো 60 fps পর্যন্ত হতে পারে। এখন যেটা সবথেকে শাটার স্পিড, যে ক্যামেরা শাটার স্পিড এসছে 1/68,000, ক্যাননের ES মডেল যেটা বের করেছে শাটার স্পিড এ পর্যন্ত হতে পারে।
এখন শাটার স্পিড আর ফ্রেম রেট, দেয়ার ইজ এ রিলেশনশিপ ইন বিটুইন শাটার স্পিড অ্যান্ড ফ্রেম রেট। ক্যামেরা যখন করতে চাইবো, ফ্রেম রেট যত হবে শাটার স্পিড উইল বি দ্য ডবল। যদি আমাদের 60 fps হয়, মানে 60টা ফ্রেম যদি একটা সেকেন্ডে দিতে পারে কোনো ক্যামেরার এবিলিটি থাকে, তাহলে শাটার স্পিড হবে 1/120 সেকেন্ডস, মানে এক সেকেন্ডে সে 120 বার অন অফ হতে পারে, শাটারটা অন হবে। তো এই যে বেসিক থিংগুলো, এইগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে রেকর্ডিংটা। ক্যামেরা সবসময় সেটাকে একটা ফিক্সড পজিশনে রাখতে হয়। দ্য ক্যামেরা উইল বি ইন এ ফিক্সড, সো অ্যাভয়েড এনি টাইপ অফ প্যানিং। ক্যামেরাটা নড়াচড়া করতে পারবে না। ক্যামেরা ফিক্সড করার পর সেটাকে জুম করা চলবে না, অটো জুম অফ রাখতে হবে, কোনো রকমের জুমিং হবে না। সবসময় যে মুভমেন্ট আমরা করব সেই মুভমেন্ট থেকে ক্যামেরাটা ভার্টিক্যালি একটা পারপেন্ডিকুলার ওয়েতে ক্যামেরাটাকে সেখানে রাখতে হবে এবং একটা নির্দিষ্ট দূরত্ব ইমেজটাকে সবসময় ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতে হবে এবং যতটা পারা যায় মুভমেন্টের থেকে দূরে নিতে হবে ক্যামেরাটাকে। এইগুলো হচ্ছে বেসিক কনসিডারেশন রিগার্ডিং দ্য 2 ডাইমেনশনাল ভিডিও রেকর্ডিং। দিস ইজ দ্য যেগুলো বলা হয়ে গেল যে ক্যামেরা অন স্টেবল ট্রাইপড, অ্যাভয়েড প্যানিং, position the cameras for optimum viewing of the body landmarks, ensure control points are visible to and record by all cameras, align the performance with the axis for global coordinate system, make provisions for shutter synchronization and event synchronization. That means যদি আমরা অনেকগুলো ক্যামেরা ইউজ করে থাকি, তাহলে সেই ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে একই ধরনের শাটারগুলোকে, ক্যামেরা শাটার স্পিড যেন একই রকম থাকে সেই বিষয়টা ভাবনা চিন্তা করতে হবে। এখন আমরা যদি ভিডিও অ্যানালাইসিস করে থাকি, উই হ্যাভ টু রিপোর্ট দ্য পার্টিকুলার ভিডিও অ্যানালাইসিস টেকনিক। একটা ভিডিও করার পরে সেটাকে অ্যানালাইসিস করলাম এবং কিছু কিছু বিষয় থাকে উই হ্যাভ টু রিপোর্ট ইন দ্য পার্টিকুলার অ্যাক্টিভিটি। যদি আমরা কোনো প্রজেক্ট নিয়েও থাকি, সেই ভিডিও অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে যে পার্টিসিপেন্টস, হু উইল বি দ্য পার্টিসিপেন্টস, হোয়াট ইজ দ্য পারফরমেন্স লেভেল অফ দ্য পার্টিকুলার পার্টি, হোয়াট ইজ দ্য এজ, হোয়াট ইজ দ্য দেন পার্টিসিপেন্ট ডিটেলস, এগুলোকে আমাদের ওর মধ্যে রাখতে হবে, ইনফরমেশন দিতে হবে। ওয়ার্ম আপ অ্যান্ড ফ্যামিলিয়ারাইজেশন, তাদেরকে ওয়ার্ম আপ করার পদ্ধতি যেটা আমার উদ্দেশ্য এই ভিডিও অ্যানালাইসিসের মধ্যে সেটা সম্পর্কে জানাতে হবে। তাদের ক্লোদিং, তাদের কিরকম জামা কাপড় পরা উচিত, তাদের স্কিন মার্কার কেমন করে ব্যবহার করবে, বা বডি ল্যান্ডমার্ক যদি রিফ্লেক্টর যেগুলো আমরা বলে থাকি, যখন ভিডিও অ্যানালাইসিস করা হয় কিছু কিছু জয়েন্টসে রিফ্লেক্টরস দেওয়া হয়, তার মানে সে প্রমিনেন্টলি সেই জয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য, তো সেই সম্বন্ধে পার্টিসিপেন্টসকে জানাতে হবে বা তাদেরকে বলতে হবে। যখন আমরা ভিডিও রেকর্ডিং করলাম, ভিডিও রেকর্ডিং করার পরে উই হ্যাভ টু রাইট দ্য সাম থিংস রিগার্ডিং দ্য ক্যামেরা অ্যান্ড দ্য লেন্স টাইপ, হোয়াট ইজ দ্য ক্যামেরা মডেলস, who are the manufacturer of the particular camera, what is the lens type, camera settings কেমন করে করেছিলাম, camera setting means the what was the height, how far the camera was placed from the movements, ক্যামেরার হাইট কতটা ছিল, ক্যামেরাটাকে যে পার্টিকুলার মুভমেন্ট সেখানে কতটা দূরত্বে বসিয়েছিলাম, ক্যামেরার পজিশন কেমন ছিল, সিনক্রোনাইজেশন মানে প্রত্যেকটা যদি ক্যামেরা থাকে তার মধ্যে শাটার স্পিড তার মধ্যে সিনক্রোনাইজেশন হয়েছিল কিনা, ডিটেলস অফ লাইটিং কেমন ছিল, লাইটটা পারফরমেন্স থেকে ঠিক মতন দেখা যাচ্ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু যখন আমরা রিপোর্ট করব সেই রিপোর্টে এগুলোকে রাখতে হবে। এখন এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের দিকে আগিয়ে যাচ্ছি। যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যখন আমরা একটা ভলিবলের এখানে দেখানো হয়েছে অ্যাপ্রোচটা, যে যখন আমরা ভলিবলের একটা ভিডিও নিই, প্রথম বাঁ দিকে যে ছবিটা সেটা হচ্ছে যখন একজন স্পাইকিং টেকনিক করছে, একজন প্লেয়ার বা অ্যাথলিটের যদি আমি ভলিবল প্লেয়ারের যদি আমি স্পাইকিং টেকনিকটাকে নিতে চাই, সেক্ষেত্রে ক্যামেরা পজিশন কেমন হওয়া উচিত। এখানে 3টে ক্যামেরা ইউজ করা হয়েছে, এটা 2D অ্যানালাইসিসই ছিল। আর ডান দিকেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যখন জাম্প সার্ভ করছে, জাম্প সার্ভের ক্ষেত্রে তার যেটা দেখানো হচ্ছে ক্যামেরা ডিফারেন্ট পজিশনগুলো, যে ক্যামেরা ডিফারেন্ট পজিশনগুলো কিরকম হবে। এটা একটা বাস্কেটবল লেআপ শটের ক্ষেত্রে দেখানো হয়েছে। যখন আমরা লেআপ শট করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেই লেআপ শট যখন করছি সেই লেআপ শটের ক্ষেত্রে ক্যামেরার কেমন করে পজিশন ছিল। এখানে 6টা জোনে ভাগ করা হয়েছিল, সেই জোনগুলোকে এখানে দেখানো হয়েছে, ABCDEF, টোটাল 6টা জোনে ভাগ করে বিভিন্ন জোনের ক্ষেত্রে অ্যানালাইসিসগুলো আমাদের করার চেষ্টা করা হয়েছে। এটা একটা ভিডিও অ্যানালাইসিস এবং সেখানে বাস্কেটবলের যে টোটাল কোড, সেই কোডগুলোকে 6টা জনে ভাগ করে সেখানে তার রেসপেক্টিভ ক্যামেরাগুলোকে ইউজ করে বিভিন্ন ছবিগুলোকে ভিডিও নেওয়া হয়েছিল, সেই ভিডিওকে অ্যানালাইসিস তারপরে করা হয়েছিল।
এটা একটা ক্রিকেটের বোলিং এর অ্যানালাইসিস। এখানে দেখা যাচ্ছে যখন অ্যাপ্রোচ করেছিল সেই জায়গাতে তার প্রি ডেলিভারি স্ট্রাইডের ক্ষেত্রে এবং যখন সে ডেলিভারি করে দিল সেখানে দুটো ক্যামেরা দেওয়া ছিল। এটা একটা ফিল্মিং এনভায়রনমেন্ট ফর ডাটা কালেকশন ইন ক্রিকেট বোলিং। সে ক্রিকেট যখন বল করছে সেক্ষেত্রে আমরা কেমন করে ক্যামেরাগুলোকে প্লেস করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। যে প্লেসমেন্ট অফ দ্য ক্যামেরাস ফর টেকিং দ্য অ্যাপ্রোচ, ফর টেকিং দ্য প্রি ডেলিভারি স্ট্রাইড and for taking the release action. টোটাল যে জায়গাটা সেই জায়গাটাকে এখানে কভার করার জন্য তিনটে ক্যামেরাকে ইউজ করা হয়েছে। এটা দেখানো হচ্ছে একটা জেভলিন থ্রো এর টেকনিক। যখন সে রিলিজ করতে যাবে, ক্রস স্টেপ হয়ে গেছে, ক্রস স্টেপ কমপ্লিট করার পরে রিলিজ করবে, সেক্ষেত্রে এটাকে নেওয়া হয়েছিল। এটা অ্যানালিসিস হয়নি, জাস্ট এটা একটা ভিডিও থেকে একটা স্টিল পিকচার। এটাও এখানে অনেকগুলো রয়েছে। একটা বাস্কেটবলের লেআপ শট করে উঠেছে, এটা অ্যানালাইসিসের ছবি, একটা ভিডিও থেকে নেওয়া হয়েছে। এটা দেখা যাচ্ছে যে কতটা সে হাইট রিচ করেছিল। এখানে হাইটটা বোঝা যাচ্ছে 241 পয়েন্ট সামথিং সেন্টিমিটার রয়েছে এই রিচে, মানে এটা হচ্ছে বল রিলিজের হাইট ছিল এখানটা। এই দিকেও দেখা যাচ্ছে 271.17 সেন্টিমিটার। যে ছেলেটি একটা বাস্কেটবল প্লেয়ার এখান থেকে লেআপ শট করে রিলিজ করার সময় এটা হাইটটা গেইন করেছিল। বাঁদিকে ছবিটা দেখা যাচ্ছে এখানে জাম্প সার্ভিস করছিল। জাম্প সার্ভিস, the female volleyball player was executing the jump service, and this is the angle of the hip joint and the landing. Again, it is the knee joint angle, 115 degree and 167 degree. All this execution was done by the Kinovia. এই সমস্ত অ্যানালিসিস গুলো করা হয়েছিল কিনোভিয়াকে অ্যাপ্লাই করে। কিনোভিয়া সফটওয়্যার যে কথাটা আমি বলা হলো, সেই কিনোভিয়া সফটওয়্যারকে অ্যাপ্লাই করে এই অ্যানালাইসিস গুলো করা হয়েছে। এটা জেভলিনের বিভিন্ন স্টেপ গুলো করা হয়েছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারি রয়েছে, উইথড্রল রয়েছে, ক্রস স্টেপ রয়েছে এবং রিলিজ রয়েছে। এটা টোটাল বায়োমেকানিক্যাল অ্যানালিসিসের মধ্য দিয়ে। আর এখানে যে অ্যাকশনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্রিকেট বোলিং এর অ্যানালাইসিস। এখানে ক্রিকেট বোলিং এর প্রথমে বল রয়েছে, তারপরে অ্যাপ্রোচ রয়েছে, তারপরে বাউন্ড রয়েছে, প্রি ডেলিভারি স্ট্রাইড রয়েছে, রিলিজ রয়েছে এবং ফলো থ্রু রয়েছে। সো ফার্স্ট দিস ইজ দ্য অ্যাপ্রোচ রান, দেন হি ইজ গোয়িং ফর প্রি ডেলিভারি স্ট্রাইড বাউন্স, দেন হি ইজ গোয়িং ফর প্রি ডেলিভারি স্ট্রাইড বাউন্স অ্যান্ড রিলিজ অ্যান্ড ফলো থ্রু। So these are the biomechanical steps. আমরা যেগুলোকে পড়লাম, we have to consider the smallest part of the total movement. ছোট ছোট পার্ট করে করে ভেঙে নিয়ে তাদের যে মেকানিক্যাল পারপাস we have to understand. সেগুলোকে আমরা কিভাবে বুঝতে পারি সেটাই অ্যানালিসিসের মূল জায়গা। এটা বাস্কেটবল লেআপ শটের কাজ ছিল। এটা ভলিবলের স্পাইকের ক্ষেত্রে একটা অ্যানালিসিস দেখানো হয়েছে যে ম্যাক্সিমাম ফ্লেকশন অফ দ্য নিজ, সেক্ষেত্রে কতটা করেছিল, 137 ডিগ্রিজ, 131 সাপোজ। সো যখন আমরা নি ফ্লেকশন কতটা হয়েছিল ডিউরিং দ্য টেক অফ ফর এক্সিকিউটিং দ্য স্পাইকিং টেকনিক ইন ভলিবল। যখন আমরা স্পাইক টেকনিক করছি সেই স্পাইক টেকনিকের সময় আমাদের নি ফ্লেকশন কতটা ছিল সেই জায়গাটা এখানটায়। এটাও তাই একটা ভলিবলের ক্ষেত্রে থ্রোয়িং এর অ্যাকশনের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে ভলিবল ক্রিকেট বলের ক্ষেত্রে থ্রোয়িং এর জন্য যে এক্সিকিউটিং দ্য ফ্রন্ট নি অ্যাঙ্গেল কতটা ছিল যখন এক্সিকিউটিং করছি আমরা করতে, সেক্ষেত্রে তার নি অ্যাঙ্গেলের এক্সিকিউশনের ক্ষেত্রে কতটা ছিল, নি অ্যাঙ্গেল মেজারমেন্টস। সো দিস আর অল দ্য কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই সমস্তগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ছে। এটা ফলো থ্রু কি ছিল, এটা এক্সিকিউশনের সময় তার অ্যাঙ্গেল কি ছিল, বা স্টান্সের সময় একজন হিপ অ্যাঙ্গেল কি ছিল সেইটাকে মেজারমেন্ট করছি। তাহলে দিস আর অল দ্য কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে এখান থেকে কি বুঝতে হচ্ছে, অ্যাঙ্গেল মেপেছি। তাহলে অ্যাঙ্গেলকে যখন কোয়ান্টিফাই করে বললাম, এটাও কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়লো। নাও কাম টু দি কনক্লুশন, যে আমরা যখন বায়োমেকানিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে পড়লাম, হোয়াট ইজ দ্য purpose, how we'll do the biomechanical analysis, and what are the importance of doing that particular things. So biomechanical analysis nowadays, it is the most important aspects of doing analysis for the
different types of sports movements, sports activities, as well as the techniques. And the major purposes of doing biomechanical analysis is to identify the error or faults, identify the location of the particular faults or error, and to provide the particular suggestions or feedback to minimize the particular error or faults. And this particular analysis may be done quantitatively as well as qualitatively for any type of exercise and sports. So in exercise, sports, physical education, research, we can do this type of biomechanical analysis to provide the quantitative data as well as the qualitative data regarding the quality of execution of the particular movements. তাহলে এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমরা এই রিসার্চ করলে বা এই গবেষণা বা দেখলে আমরা বলতে পারবো যে সেই অ্যাক্টিভিটিটা বা সেই টেকনিকটা বা সেই এক্সারসাইজটা কত ভালো এক্সিকিউশনের দিক থেকে কত ভালো সে করতে পারলো, কত ভালো সে এক্সিকিউট করতে পারলো, তার দোষ ত্রুটি কোথায় সেটা কেমন করে রেকটিফাই করা যেতে পারে। এখন এইগুলো আমরা কিছু কিছু প্যারামিটারের মধ্য দিয়ে ভাবতে পারি। হতে পারে সেটা কিনেমেটিক প্যারামিটারসের মধ্যে দিয়ে হতে পারে সেটা কাইনেটিক প্যারামিটারসের মধ্যে দিয়ে হতে পারে। কিনেমেটিক্স যখন বলবো সেটা কোয়ান্টিটেটিভ ডেটা হতে পারে, স্পিড, টাইম, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। কাইনেটিক প্যারামিটারের তরফ থেকে যখন বলবো সেটা হতে পারে ফোর্স, টর্ক। সেইগুলো আমরা যখন মেজার করতে সক্ষম হচ্ছি বায়োমেকানিক্স ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্টস ব্যবহার করে, সেটাকে আমরা এভাবে করতে পারি। এখন কোয়ান্টিটেটিভলি যখন আমরা বিচার করতে চাইছি, কিছু ইনস্ট্রুমেন্টস বা কিছু টেকনিক্স বা কিছু ইকুইপমেন্টস ব্যবহার করছি, অন্য দিক থেকে একজন এক্সপার্ট বা একজন কোচ বা একজন টিচার বা ট্রেনিং, সে কিন্তু তার এক্সপার্ট আইস দিয়েও কিন্তু একটা অ্যাক্টিভিটিকে বলে দিতে পারে বা একটা টেকনিক এক্সিকিউশন দেখে বলে দিতে পারে যে সেই অ্যাক্টিভিটিটা কতটা ভালো সে করতে পারছে বা তার মান কেমন, সেটা ভালো না খারাপ না অ্যাভারেজ নাকি, সেই মানটা কিন্তু অটোমেটিক্যালি সে তার এক্সপার্ট আইস দিয়ে বলে দিতে পারে। These are the different references. I have take supports from these type of references for preparing these types of presentation or these lecture. Sir. Yes, sir. Yes, sir. So up to this. হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার ওনার আজকের যে বিষয় সে বিষয়ের উপর দীর্ঘায়িতভাবে আলোচনা করেছেন। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা কয়েকটি সাজেশন নেব, তারপরে আমরা প্রশ্নোত্তরের দিকে যাব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়। স্যারকে প্রণাম জানিয়ে অনুরোধ করব আজকের এই 88তম পর্বে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি প্রথমেই স্বীকার করে নিই এই বিষয়টার সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো সংযোজন করার কোনো যোগ্যতাই আমার নেই। আর আমি অভিনন্দন জানাবো আজকের বক্তা ডক্টর পাপন মণ্ডলকে একটা জটিল বিষয়কে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের সামনে খুব প্রাঞ্জলভাবে তুলে ধরার জন্য। দুটো একটা কথা বলি যেগুলো এই বিষয় সম্পর্কিত না, আবার হয়তো ইনডাইরেক্টলি সম্পর্কিত। যেমন আমাদের রাজ্যে তো বটেই, গোটা দেশেই এই বায়োমেকানিক্যাল আসপেক্টটা বোঝে এবং ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারে এরকম মানুষ কিন্তু খুব বেশি নেই, খুব কম মানুষ আছেন। আমাদের রাজ্যের অ্যাসেট আছেন হচ্ছেন আমাদের সুদর্শন ভৌমিক মহাশয়। শুধু আমাদের রাজ্যে না, গোটা দেশেই উনি একজন একেবারে স্বীকৃত বায়োমেকানিক্যাল এই ফিল্ডের মানুষ। পাপন বাবু যে অনেকগুলো স্লাইড দেখিয়েছেন সবই আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পেরেছি যে কি পরিমাণ অনুশীলন এবং অধ্যয়ন করলে পরে যে অত্যন্ত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টসগুলো যেগুলো ব্যবহার করে মেজারমেন্টের দিকে যেতে হয় রিসার্চের জন্য, সেটা কিন্তু খুব সহজ নয়।
এবং আমি খুব ভুক্তভোগী। তার কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ ছাত্রছাত্রীদের সাথেই আমার এই কথাগুলো হয়তো ওরা মেনে নেবে। তার কারণ হচ্ছে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, আমার মতো আর্টসের বা কমার্সের ছাত্রছাত্রী যারা এই ফিজিক্যাল এডুকেশন পড়তে আসে এবং তাদের পক্ষে এই অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োমেকানিক্সের মতো বিষয়গুলো আমার মতোই মাথার উপর দিয়েই সাধারণত চলে যায়, তাদের কাছে এটা খুবই কষ্ট করে এটাকে অনুধাবন করা। এবং সেক্ষেত্রে যে শিক্ষকরা তাদেরকে পড়ান তাদের কাছে এটা একটা হারকিউলিয়ান টাস্ক যে এই জটিল বিষয়টা তাদের মাথায় কিভাবে তারা ঢোকাবে। একটা বিষয় আমি বুঝতে পেরেছি যখন এই বিষয় নিয়ে চর্চা কিছুটা করেছি বা পড়াশোনার মধ্যে ছিলাম, যে আমাদের খেলাধুলোর জগতে শুধু নয়, দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের অজান্তেই আমরা অনেক বায়োমেকানিক্যাল প্রিন্সিপালসগুলোকে অ্যাপ্লাই করে থাকি, আমরা হয়তো জানিও না। এবং এই বায়োমেকানিক্যাল প্রিন্সিপালসগুলো আমাদের জানলে যেটা হয় যে কোনো মুভমেন্ট, সে দৈনন্দিন জীবনের হাঁটা চলা থেকে শুরু করে কোনো লিফটিং থেকে শুরু করে এই ধরনের মুভমেন্ট থেকে শুরু করে স্পোর্টস মুভমেন্ট যতগুলো আছে, সেই সবগুলোর ক্ষেত্রে কারেকশন অর্থাৎ কারেক্ট মুভমেন্ট করার ক্ষেত্রে কিন্তু বায়োমেকানিক্যালের যে অ্যানালাইসিস এবং যে প্রিন্সিপালস, এটার নলেজ কিন্তু অবশ্যই থাকা দরকার। এটা জানা থাকলে আমাদের টাইম সেভিংসটা হয় অনেক বেশি এবং পারফরমেন্সটা অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। কারণ ভুল মুভমেন্টটাকে সংশোধন করার এটা একটা বিষয়, তখনই আমাদের পারফরমেন্সের ইমপ্রুভমেন্টটা চলে আসে আর কি। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি কখনো কখনো দিই। আমরা যখন বাইসাইকেল চালাই প্রথম তখন কত বেশি এক্সট্রা এনার্জি আমরা ইউজ করি সাইকেলে ওঠার পরে, শক্ত করে হাত ধরে রাখা, শরীর বেঁকে যায়। কিন্তু যখনই আমরা এই বায়োমেকানিক্যাল প্রিন্সিপালসগুলো রপ্ত করে ফেলি, আমরা জানি না, অশিক্ষিতভাবে রপ্ত করে ফেলি, তখন কত সহজে আমরা বাইসাইকেলটা চালাতে পারি। তাতে আমাদের এনার্জি কম খরচ হয়, সময় বাঁচে এবং খুব স্কিলফুলি এই কাজটা আমরা করতে পারি। তো এই নলেজটা ভীষণভাবে দরকার যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসাবে কাজ করেন, ফিজিক্যাল ট্রেনার হিসাবে যারা কাজ করেন, এবং বিশেষ করে কোচ যারা, তারা তো প্রতিনিয়ত আমাদের অ্যাথলিটদের যে ধরনের মুভমেন্টগুলো শেখান সেগুলো সঠিকভাবে তখনই বোঝাতে পারবেন, শোধরাতে পারবেন, উন্নত করতে পারবেন যখন এই বায়োমেকানিক্যাল প্রিন্সিপালসের যে নলেজগুলো সেগুলো তাদের মধ্যে থাকবে, এবং তার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার। একটা সময়ে আমি একটা কথা বলতে শুরু করেছিলাম, যদিও সেটা শেষ অবধি দাঁড় করাতে পারিনি, যে যারা ফিজিক্যাল এডুকেশনের কোর্স করতে আসবে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়েই যেন আসে। ভর্তির অ্যাডমিশন যে আমাদের রিকোয়ারমেন্টস, তাতে যদি আমরা বলি যে সায়েন্স গ্র্যাজুয়েটদের শুধু নেওয়া হবে, তাহলে তাদের পক্ষে সুবিধা হয়। অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো তাদের বুঝতে সুবিধা হয়। আর নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি অর্থনীতির ছাত্র ছিলাম। আমি যখন অর্থনীতি নিয়ে পড়ছিলাম, আর অর্থনীতি কিন্তু হায়ার ম্যাথমেটিক্স নিয়ে উপর চলে, তো আমাদের একটা প্রফেসর ক্লাসে এসে আমাদের পড়াচ্ছিলেন যে ম্যাথমেটিক্স ইউজ করে কোনো একটা মডেল বোঝানোর চেষ্টা করছিলেন। আমরা যারা আমাদের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, আমরা ফ্যাল করে তাকিয়েছিলাম। উনি সেটা বুঝতে পেরেছেন, বলে ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমরা স্যার কিছুই তো বুঝতে পারছি না। বলে কেন, তোমরা ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো শেখে আসুনি? না স্যার, আমরা এগুলো তো কোনোদিন শিখিনি বা আমাদের সুযোগও ছিল না। সেই দিন স্যার বললেন, এই ইকোনমিক্স রাখলাম আমি আগে তোমাদের এই ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো শেখাবো, তারপরে আমি ইকোনমিক্স পড়াবো, তা না হলে এগুলো ভরসে ঘি ঢালা হবে। তো সেই জন্যই আমার মনে হয়েছে যে এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা যদি আসে তাহলে সেটা সুবিধা হয়, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। অতএব আবার সেই টিচারদের উপরে এই দায়িত্বটা চলে যায়, তাদেরকে এত কঠিন বিষয়টি, এত জটিল বিষয়টি ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য তাদের নিজেদের অনেক অনেক বেশি পড়াশোনা করতে হয়, এবং তারা নলেজেবল হলেই সেটা করতে পারে। আমি আজকের আলোচনা নিজে সমৃদ্ধ হয়েছি, অভিনন্দন জানাই বক্তাকে। আর আজকের আলোচনার উপর আমি কোনো মন্তব্যই করতে পারছি না, যেহেতু এটা আমার বোধের বাইরে। থ্যাংক ইউ ওয়ান এন্ড অল। অনেকদিন বাদে আমি আজকে এই লেকচারটা শুনলাম, বেশ কয়েকটা এপিসোড আমি মিস করেছি, যার জন্য মাঝে মধ্যে দুঃখ হয় আর কি। থ্যাংক ইউ ওয়ান এন্ড অল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন। আপনাদের এই যে সংযোজন,
এবং মূল্যবান অভিব্যক্তি আমাদের আলাপনকে গৌরবান্বিত করে তোলে। দুটো একটা এপিসোডে দেখতে পাইনি, মনে কষ্ট হলো, মেনে নিতেই হয়, কারণ আমরা সবাই জানি হয়তো স্যার একটু শারীরিক অসুবিধা হয়েছিল, স্যার একটা ছোট্ট মাইক্রো সার্জারিও হয়েছে, স্যার এখন সুস্থ আছেন এবং সুস্থ আছেন বলেই আমাদের এই আলাপন যেন আর অনেকটা সুস্থ হয়ে পড়েছে। স্যার প্রণাম নেবেন, ভালো থাকুন, মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সুব্রত মল্লিক স্যার, স্পোর্টস মেডিসিন ডক্টর। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ভালো লাগলো বক্তব্য, হ্যাঁ ভালো লাগলো আপনার স্পিচ, বক্তব্য খুবই ভালো লাগলো, অনেকটা সমৃদ্ধ করবে। একটা কথা, ঠিক কথা বলা হয়েছে, পরিমলবাবু বলছিলেন যে সায়েন্স একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে, একটা খালি বেসিক সায়েন্স না, আর একটু ভালো লেভেলের সায়েন্স ব্যাকগ্রাউন্ডই রাখা দরকার। কারণ বায়োমেকানিক্স বুঝতে গেলে ফিজিক্যাল মুভমেন্ট ব্যাপার, তো অ্যাক্সেলারেশন, ভেলোসিটি সব কিছুই রয়েছে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সব। তারপর মুভমেন্টের যে টাইপ অফ মুভমেন্ট, অ্যাঙ্গুলার কারণ স্থল, জল, হাওয়া সবকিছুর মধ্যেই তো বায়োমেকানিক্স ঘোরাফেরা করছে। এবং স্পোর্টস, ডিফারেন্ট স্পোর্টস আছে, কিছু ডাইনামিক, এরোডাইনামিক কিছু ব্যাপার আছে। তারপরে সাঁতার যারা কাটে জলের মধ্যে, বায়োমেকানিক্যাল যে মুভমেন্টস গুলো সেগুলো অ্যানালিসিস হয়। তো স্থলে দৌড়ানোর মধ্যেও একটা ব্যাপার আছে, এখন যেখান দিয়ে দৌড়চ্ছে সে জায়গায় সারফেসটা কিরকম আছে, এবড়ো খেবড়ো উপর দিয়ে দৌড়চ্ছে, মানে গ্রাউন্ডের উপরে না খুব স্মুথ গ্রাউন্ডের উপরে। তো আমি এই পার্টিকুলার ইয়েটা খুব ভাল লেগেছে আপনার, একদম এত ভিভিডলি, এত সুন্দরভাবে বলেছেন এটুকুন সময়ের মধ্যে। এবং বায়োমেকানিক্স ইজ এ ভাস্ট সাবজেক্ট আই ফিল, সুতরাং সেটাকে এক্সপ্রেস করা যতটা পারা যায় এটুকুন সময়ের মধ্যে যথেষ্ট ভালো করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু আমি যেটা বায়োমেকানিক্স দেখি, আমি স্পোর্টস মেডিসিনের ডক্টর, সুতরাং আমি স্পোর্টস অথরিটিতে অফ ইন্ডিয়াতে ছিলাম। তো মেন ব্যাপারটা হচ্ছে বায়োমেকানিক্স এর সাথে আমাদের ইনজুরি প্যাটার্নটা খুব মানে লিঙ্কড আছে। বায়োমেকানিক্যাল ইনজুরি বলি, ইনজুরিটাকেই বায়োমেকানিক্যাল ইনজুরি বলি, যেগুলোকে এক্সটেন্সিক ইনজুরি যেগুলো হয় আমাদের, যেটা ফিজিক্যাল ইনজুরিজ। ইন্ট্রিনসিক ইনজুরিজ তো আলাদা, আপনি জানেন হয়তো, যে অর্গানিক ইনজুরিজ কোনো ইয়ে হলো, ঠিক আছে, অর্গানের কোনো একটা প্রবলেমস হলো ভাই, কিন্তু এক্সটেন্সিক যেটা ফিজিক্যাল ইনজুরিজ, এইগুলোর উপরে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি জাস্ট অ্যাড করছি, যেটা আমার মেডিকেল লাইন থেকে, টেস্ট থেকে বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে কনজেনিটাল একটা অ্যানোমালি থাকতে পারে না। এক মিনিট দাঁড়ান, সরি ভুলে গেছি, আসলে টিভিটা চালানো ছিল সাইডে একজন, তাই সেই জন্য থামালাম। তো কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে, একটা ডিফর্মিটিস থাকতে পারে ইয়েতে, অ্যানথ্রোপোমেট্রিক্যালি বা অ্যানাটমিক্যালি। আর এমনিও অ্যানাটমিক্যাল অনেক সময় ওই ফ্ল্যাট ফুট, অনেক রকমের ব্যাপারে আছে, হাই আর্চ ফুট, এরকম ধরনের ব্যাপার আছে, অনেক কিছুই আছে। তো সেই অনুযায়ী বায়োমেকানিক্স এর মুভমেন্ট গুলোকে কিভাবে তাকে, একটা প্লেয়ারকে হেল্প করতে হয়, অথচ তার ব্যথা লাগবে না, বা যখন মুভমেন্ট গুলো এক্সিকিউট করবে যাতে আরেকটু স্মুথ হয়, সেই সব ব্যাপারগুলো আমরা মাঝে মধ্যে ওই মেডিকেলি আমরা অ্যাডভাইস করি সেরকম ভাবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, যেগুলো জেনেটিক্যাল কোয়ালিটি, একটা মাসেলের স্ট্রেংথ, তার ফ্লেক্সিবিলিটি, এবং সেইগুলো তো হ্যাঁ জেনেটিক্যাল কোয়ালিটিস আমার মনে হয় বায়োমেকানিক্স এর সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িত। তো সেই জিনিসগুলো ভালো থাকলে, মানে সেই কোয়ালিটিস গুলো, আমার মনে হয় একটা প্লেয়ার আরো বেশি পারফর্ম করতে পারে তার নিজস্ব স্পোর্টসে। তার যে বায়োমেকানিক্যাল ডিমান্ড আছে ওই স্পোর্টসে, যেটা ম্যাক্সিমাম করা, আমার মনে হয় সেটাও একটা ইয়ে। তো
ওভারঅল এইটাই হচ্ছে ব্যাপার। তো ইনজুরি ব্যাপারটা তো আছেই, এটাই বলতে চাইছিলাম, যে দুটো পয়েন্ট বললাম আমি। থ্যাংক ইউ স্যার, ভেরি মাচ। এখানে একজন জানতে চেয়েছে ইনজুরি বিষয়টা। এখানে বায়োমেকানিক অ্যানালিসিসের একটা ইনজুরি প্রিভেনশনের জায়গাও রয়েছে। সেটা হচ্ছে বায়োমেকানিক অ্যানালিসিস দুটো আমাদের ফোর্স ফিল্ড থেকে দুটো পারপাসের জন্য করা হয়ে থাকে। একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পারফরমেন্স, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন এন্ড ইনজুরি প্রিভেনশন। এই তার মূল উদ্দেশ্য বায়োমেকানিক্স পড়ার ক্ষেত্রে বা বায়োমেকানিক রিসার্চ ক্ষেত্রে, ফ্রম দি আওয়ার পার্সপেক্টিভ, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এর ক্ষেত্রে দুটোই তার উদ্দেশ্য। একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, একটা হচ্ছে ইনজুরি প্রিভেনশন। পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে সেটা টেকনিক ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, যে কি করে আমি টেকনিকটাকে ভালো করব, এবং তারপরে সেটা ট্রেনিং ইমপ্রুভমেন্টের মধ্যে আসে, এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস, যে একটা জিনিস আমি তৈরি করব। স্যার যেটা বলছিলেন যে এখন সিম্পলি যদি আমরা ক্রিকেট ভেবে নিই, যে একটা ক্রিকেট খেলার জন্য 4 থেকে 5 রকমের শু ইউজ করা হয়, যে ব্যাটিং শুজ আলাদা, বোলিং শুজ আলাদা, ফিল্ডার শুজ আলাদা, তারা যখন ওয়ার্মিং আপ করছে তার শুজ আলাদা, উইকেট কিপারের শুজ আলাদা। তো এই সমস্তগুলো উদ্দেশ্য কিন্তু ইনজুরি প্রিভেনশন এবং পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। যে একটা ভালো টেকনিককে যখন ইউজ করব সেটা কিন্তু ইনজুরি প্রিভেনশনের জন্য, যে আমরা কি রকম হাই জাম্পের ম্যাটটা ইউজ করছি, বা কি ধরনের জুতো আমি পরছি, বা আমার প্যাডিং সিস্টেমটা কেমন, সেইগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইনজুরি প্রিভেনশনের জন্য। ভালো টেকনিক যদি করতে পারি তাহলে ইনজুরি প্রিভেন্ট করতে পারবো। ভালো ইনস্ট্রুমেন্ট যদি আমি ব্যবহার করতে পারি তাহলে আমি ইনজুরি প্রিভেন্ট করতে পারবো। আমি ভালো ট্রেনিং এর মধ্য দিয়ে যদি যাই তাহলে আমি টেকনিকটাকে ভালো করে এক্সিকিউট করতে পারবো। এটা কিন্তু স্পোর্টস বায়োমেকানিক্স একটা দিক। আর রিহ্যাবিলিটেশনের দিকটা তো রয়েছে, যদি অ্যাম্পিউট হয়ে যায় কোনো পার্ট তার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আর্টিফিশিয়াল লিম্ব তৈরি করার ক্ষেত্রে কিন্তু বায়োমেকানিক্স হেল্প করে, যে আর্টিফিশিয়াল লিম্বস কেমন করে তৈরি করবো, সামান্য একটা ওয়াকিং স্টিক সেটার ফরমেশন কেমন হবে, বা আর্গোনমিক্স এর ক্ষেত্রে স্টুডেন্টরা দীর্ঘ সময় ধরে বসে থাকবে, সেক্ষেত্রে চেয়ারের ফরমেশনটা কেমন হবে, সেই চেয়ারের ফরমেশনটা কিন্তু বায়োমেকানিক্স ঠিক করে দেয়, এরকম হওয়া উচিত। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে রিকভারি ফ্রম ডিজিজ, ওটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। একটা প্লেয়ারের কোনো ডিজিজ হয়েছে, ম্যালেরিয়া হয়েছিল কি ডেঙ্গু হয়েছিল কি তার ওয়াটারবোর্ন কোনো ডিজিজ হয়েছিল, তো সেই ডিজিজটা থেকে ওঠার পরে সে পুরোপুরি রিকভার করেনি, অথচ আমি অনেক সময় দেখেছি কোচ বা ট্রেনার তাকে সেরম ওয়েতে ট্রেনিং দিচ্ছে, সে অতটা পারছে না। কারণটা কি, তার ডিজিজের জন্য তার নিউরোমাসকুলার যে কোঅর্ডিনেশনটা সেটা মিস করছে। মাঝে মাঝে একটা ঠিক মতো কোঅর্ডিনেট হচ্ছে না, অথচ তাকে দিয়ে বলছে তুই এটা পারছো না, তুমি এটা না পারলে হবে না। তো সেইখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের দিকে প্লেয়ারটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। সাইকোলজিক্যালি প্লেয়ারটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যে আমার বোধহয় হবে না, এই অ্যাটিটিউডে চলে যাচ্ছে। দেখুন কোথা থেকে কোথায় চলে গেল। অসুস্থ ছিল, উইকনেস ছিল, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন হচ্ছে না, এবার কোচ ধমকাচ্ছে, ট্রেনার ধমকাচ্ছে, তুমি এটা পারছো না, এটা তো যথেষ্ট ভালো, তোমার তার মানে এটা পারবে, তুমি এইটা বলা উচিত, তুমি পারবে, তোমার এখন হচ্ছে না, পরে পারবে, তুমি 2 দিন বিশ্রাম নাও, এটা বলছে না। তাকে দিয়ে ফোর্সফুলি তাকে প্রত্যেকদিন তুমি আসবে, এত ঘন্টা তুমি ইয়ে করবে, বা এতটা টাইম ধরে। I think that is it should be stopped in Indian system. The coach and the trainer should also should come to understand the condition of health, the health status condition of the player. If they are not knowing, they should not go for biomechanical correcting যে ব্যাপারটা, কারেকশন যে ব্যাপারটা, বায়োমেকানিক্যাল মুভমেন্টের কারেকশন বা ইয়ে করা, বেশি স্পেসিফাই হওয়াটা উচিত নয়। কিন্তু আমি দেখেছি তাতে অনেক সময় ডিটোরিয়েট করে, এবং সাইকোলজিক্যাল মোটিভেশনটা না থাকাতে একটা ডিপ্রেশন তৈরি হয়, সেটা কিন্তু খুব ক্ষতিকারক। একটা প্রমিসিং প্লেয়ার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, এবং তার ভিতরে অনেক কিছু থাকলেও নষ্ট হয়ে যাবে। যেটা আমার মনে হয় বিদেশি কোচ বা বিদেশিদের সিস্টেমে, আমি জানি না ওরা কিরম ভাবে ইয়ে করে, কিন্তু ওরা মানে কিছু সাইকোলজিক ব্যাপারগুলো আমার মনে হয় যেটা বোঝে, বা যে ইয়েতে অবভিয়াসলি তাদের একটা স্টাডি আছে। সেই জন্যে আমার মতে হচ্ছে একটা ছেলে যদি পরীক্ষায় ফেল করে, আমি পরীক্ষায় ছেলেটাকে ফেল করাতে ছেলেটাকে বেশি দোষারোপ করি না। আমি বলি
যে টিচার ছিল সে ছেলেটাকে মোটিভেট করতে পারেনি, সে টিচার ছেলেটাকে ভালোভাবে পড়াতে পারেনি, আর সেই টিচারের নিজস্ব এডুকেশনটা কতটা দূর ছিল। উল্টো আমি একটু মানে উল্টো কথা বলছি, আমি এখন এক্সামিনিংকে ছেড়ে এক্সামিনারকে ধরছি আমি। তো এক্সামিনার মানে টিচার, তো টিচারের কোনো ফল্ট নেই অথচ প্লেয়াররা বেরোচ্ছে না ইন্ডিয়াতে, এটা কখনো হতে পারে না। দেয়ার ইজ সাম প্রবলেম উইথ দ্য টিচার, দেয়ার ইজ সাম প্রবলেম উইথ দ্য পেরেন্টস, দেয়ার ইজ এই ধরনের জায়গাগুলোটা আমার মনে হয় একটু অনুসন্ধান করা উচিত আমাদের এখন স্পোর্টসে, যাতে কি আমরা আরো বেটার এই ট্রেনিদের কাছ থেকে আরো বেটার ইয়ে পাই, রেজাল্ট পাই, এবং সেটা খুব দরকারি আমার মনে হয়। আপনার কি মনে হয়? এটা আমি যেটা বললাম এটা দরকার আছে আমার মনে হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজ আমাকে অঙ্ক করতে ভয় লাগতো আমার, কিন্তু অঙ্কের আমার এমন একজন টিচার এলেন যে অঙ্কের ভয়টাকে আমার এমন কাটিয়ে দিলেন, আমি তারপরে সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত অঙ্ক পেলেই খুব ভালো লাগতো আমার। কারণটা কি, সাবজেক্টটাকে বুঝতে পারছি। আর বায়োমেকানিক্সে হচ্ছে আমি যদি সাবজেক্টটাকে বুঝতে না পারলাম, আমাকে বলা হচ্ছে এরম ভাবে তুমি দৌড়ো, এরম ভাবে জ্যাভলিনটা থ্রো করো, কিন্তু আমার ভিতরে কনসেপ্টটা ডেভেলপ করছে না ঠিক মতো, আমি ডেভেলপ করে নিতে পারছি না, বুঝতেও পারছি না কেন যে বলছে আমাকে জ্যাভলিনটা এরম ভাবে থ্রো করতে, আমি বুঝতে পারছি না। তো এই আমি যদি না বুঝতে পারি, আমি ইম্প্রোভাইজ করতে পারবো না ওই অ্যাকশনটাকে। আমাকে ইম্প্রোভাইজ অ্যাকশনটাকে করতে গেলে আমাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে আমার সায়েন্স বুঝতে হবে। আমি যদি ফিজিক্যাল সায়েন্স যদি না বুঝি, ফিজিক্স যদি না ভালো করে বুঝি, তাহলে কিন্তু ওটা অসুবিধা হয়ে যাবে। এটা আমার মনে হয়, এটা আমি শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুব্রত মল্লিক মহাশয়কে। স্যার প্রণাম নেবেন। স্যার এইভাবে আমাদের আলাপনে থেকে আমাদের আলাপনকে সমৃদ্ধ করে চলুন, মঙ্গলময় স্যারের কাছে প্রার্থনা। অংশুমান মাইতির প্রশ্নটাও ছিল যেটা স্যার বললেন, তার উত্তর আশা করি অংশুমানের জিজ্ঞাসু মনোভাব পুষ্ট হয়েছে। অংশুমান আর কিছু বলবে? নইলে আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাব। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যান্ড রেজ করেছেন আমাদের একদম প্রথম থেকেই। আমি যদি অসিত বাবুর কাছে যাচ্ছিলাম, স্যার একটা প্রশ্ন নিয়ে নিয়েছেন। অসিত বাবু, অসিত আহির, আপনি আনমিউট করে আজকের মুখ্য আলোচকের কাছে আপনার প্রশ্ন রাখুন। অসিত আহির। আচ্ছা, চ্যাট বক্সে আরো প্রশ্ন এসছে। সমরেশ জানা মহাশয়, সিরিলা কলেজের শারীর শিক্ষা বিষয়ের অধ্যাপক। স্যার প্লিজ টর্চটা একটুকু ডিসকাস করবেন। আচ্ছা, টর্ক ইট ইজ নাথিং, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দি অ্যাঙ্গুলার মোশন। আমরা যেমন ফোর্সটাকে ধরে নিই লিনিয়ার মোশনের ক্ষেত্রে প্রযোজ্য, টর্ক ঠিক ফোর্সের মতনই এটা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেমন ফোর্স শুধুমাত্র ইনার্শিয়া, যেটা আমরা বলছি ইনার্শিয়া যেমন একটা বিষয়, সেটা শুধুমাত্র মাসের উপরে ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে টর্কটা কিন্তু মাস এবং রেডিয়াস অফ রোটেশন এটার উপরে ডিপেন্ডেন্ট। ও ক্ষেত্রে যেমন ফোর্স তোমার একটা নিউটন বা ডাইন যেটা আমরা বলে থাকি, এক্ষেত্রে টর্কের ক্ষেত্রে তার ইউনিট হবে কিন্তু নিউটন মিটার। সো টর্ক একটা টেন্ডেন্সি যেটাকে কোনো একটা বস্তুকে অ্যাঙ্গুলার মোশনে বা ঘূর্ণায়মান অবস্থায় রাখতে সাহায্য করে, আর টর্কের ইউনিট হলো নিউটন মিটার। ওদিক থেকে লিনিয়ার মোশনের ক্ষেত্রে হচ্ছে তোমার ফোর্সের ক্ষেত্রে ফোর্স, ভাইস ভার্সা টর্ক। ক্লিয়ার? Yes sir, clear sir. অসংখ্য ধন্যবাদ সমরেশ বাবু আপনাকে আপনার প্রশ্ন করার জন্য, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনার জিজ্ঞাসা মনোভাবকে সমাপ্ত করার জন্য। আমাদের যদি কোনো ছাত্রছাত্রীর কোনো প্রশ্ন থাকে, তোমরা হ্যান্ড রেজ করতে পারো, বা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো, বা কোনো অধ্যাপক মন্ডলী বা শিক্ষক মন্ডলী আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে রাখতে পারেন। একটা কোশ্চেন এসছে যে biomechanical analysis play a role in designing rehabilitation exercise for injured athletes. Obviously biomechanical analysis তো হেল্প করবেই। biomechanical analysis অ্যাকচুয়ালি ইনজিওর্ড হওয়ার পরে
সেই মুভমেন্টস প্যাটার্নটাকে রিগেন করার জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্টস তারা ডিজাইন করে, বায়োমেকানালাইসিসের মধ্য দিয়ে হয়, বা কোন ধরনের এক্সারসাইজ করলে সেই পার্টের রেঞ্জ অফ মোশন, মোটামুটি বেশিরভাগ যখন ইনজিওর্ড হয় কোনো পার্টে, অ্যাকচুয়ালি রেঞ্জ অফ মোশনটাকে রিগেন করার ক্ষেত্রে ডিফারেন্ট এক্সারসাইজ গুলোকে ডিজাইন করতে হয়, বা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস গুলোকেও আমরা করতে পারি। সেই ধরনের ডিজাইনগুলো ইমপ্রুভমেন্ট মধ্য দিয়ে বা সেগুলো তৈরির মধ্য দিয়ে রেঞ্জ অফ মোশনকে ফিরিয়ে আনা যায়। আমরা দেখবো যখন একটা কোনো পার্ট ইনজিওর্ড হয়, মূলত সেই পার্টটাকে নড়ানো, মুভ করানো, রেঞ্জ অফ মোশনটা ক্ষতিগ্রস্ত বেশি পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে যেমন রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে সেই ধরনের এক্সারসাইজ বা কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকে। আর যদি কোনো অংশ তোমার বাদই চলে যায়, যেটা এক্ষুনি আলোচনা করছিলাম স্যারের সাথে, স্যারও বললেন, যদি অ্যাম্পিউট বাদ চলে যায়, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মিমস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস বা বায়োমেকানিক্স হেল্প করে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, রিক গরাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার প্রশ্ন করার জন্য। তোমার যদি কোনো প্রশ্ন আরো থাকে তুমি স্যারের কাছ থেকে জেনে নিতে পারো। আমাদের কোনো ছাত্রছাত্রীর বা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সরাসরি আজকে মুখ্য আলোচকের কাছে রাখতে পারি। আমাদের সঙ্গে আমরা এবার ধন্যবাদ জ্ঞাপন দিয়ে চলে যাব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি রাখতে পারেন আজকের মুখ্য আলোচকের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগোচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন। আজকের মুখ্য আলোচক অধ্যাপক পাপান মণ্ডল মহাশয়কে আমাদের এই যে ছোট্ট প্রয়াস সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন, এই আলাপনের ছোট্ট প্রোগ্রামটি থেকে এবং তথা শারীরশিক্ষা বিভাগ সেওহারতী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে তথা আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার অমূল্য সময় দিয়ে আমাদের প্রায় 2 ঘন্টার উপর এই প্রোগ্রামটিতে যুক্ত আছেন। উনি আমাদের আজকের যে বিষয়ের উপর দীর্ঘায়িতভাবে আলোচনা করেছেন তাতে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি। যেখানে সাজেশন হিসাবে অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয় ওনার সম্পর্কে যে অভিব্যক্তি দিয়েছেন তার উপরে অভিব্যক্তি দেওয়ার মতো আমার ধৃষ্টতা আমার নেই। স্যার প্রায় 4 থেকে 5 জন যে আজকে প্রশ্ন করেছিলেন এবং চ্যাট বক্সে প্রশ্ন করেছিলেন তার যথোপযুক্ত উত্তর দিয়ে আমাদের আলাপন প্রোগ্রামটিকে আরো সমৃদ্ধ করেছেন এবং যারা প্রশ্ন করেছিলেন তারাও এই প্রোগ্রামটিকে আরো সমৃদ্ধময় করে তুলেছেন। ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অমূল্য প্রশ্ন এই প্ল্যাটফর্মে রাখার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটিতে পূর্ববর্তী মুখ্য আলোচক রূপে ডক্টর সুব্রত মল্লিক, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, অধ্যাপক তন্ময় সাহা মহাশয়, সমরেশ জানা মহাশয়, এছাড়াও যাদের নাম নিতে পারলাম না যারা আজকে উপস্থিত ছিলেন সবাইকেই আমাদের সেওহারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সমস্ত শ্রদ্ধাবান ব্যক্তি, অধ্যাপক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা, প্রশিক্ষক যারা উপস্থিত ছিলেন সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সমস্ত ছাত্রছাত্রী এই আমাদের উন্মুক্ত প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমাদের 88তম পর্বটিকে আরো উজ্জ্বল করে তুলেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটির জয়েন্ট সেক্রেটারি ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়কে, যিনি আজকে শেষ দিকটাতে থাকতে পারবেন না, আগের থেকে উনি বলে রেখেছিলেন, কিন্তু আমরা প্রত্যেকেই দুজনেই মিলেই প্রোগ্রামটা ম্যাক্সিমাম সময় চালাই। কিন্তু এর পিছনে অনেকের পরিশ্রম আছে যাদের নাম হয়তো আমরা এখানে নিতে পারলাম না। সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তথা শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে
এবং আমাদের এই যে ছোট্ট প্রয়াস সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানিয়ে 88তম পর্বে শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আলাপনের সঙ্গে থাকুন। আগামী 89তম পর্বে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় আবার সবার সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। একটু বলুন যদি কিছু জানেন বা তারা কি বলেছেন বা আপনার কি উপলব্ধি হয়েছে সেটা একটু বলুন।